সকালবেলাতে আমি শান্তিতে ঘুমিয়ে আছি, কিন্তু আমার শোকটা আর আম্মুর সহ্য হলো না। ওই জমিদার, তোর সকাল হয়নি? সারাদিন কি ঘুমিয়ে কাটিয়ে দিবি নাকি? আম্মু, আমি যত বেশি ঘুমাবো মাথা তত বেশি ঠান্ডা থাকবে, আর মাথা ঠান্ডা থাকলে আমি চিন্তা করব কিভাবে আসল জমিদার হওয়া যায়। ফাজলামি না করে চুপচাপ উঠে পড়তে বস। আম্মু লেখাপড়া করে কি বড়লোক হয়েছে? আমার দাদু ক লিখতে কলম ভেঙে যেত, আর সেই দাদুর কথাটা তুমি দেখেছো? আর এক কথা, বল তাইলে তোকে আমি লাঠি চার্জ করব। না থাক, আমি কোনো কথা বলবো না। সোজা গিয়ে পড়তে বস। ফারজানা তো সেই ভোরবেলা থেকে পড়ে। ভাজানা পড়ে তা আমার কি? আর যারা বেশি পড়ে তাদের মাথা খারাপ হয়ে যায়। না পড়লে ফেল করবি, তখন তোকে বাসা থেকে বের করে দিব। আম্মু, নিউটন বারবার ফেল করতো, কিছুই পারতো না। সে এখন খুব ফেমাস, আর আমিও একদিন নিউটন প্রো হব। লাঠিটা কোথায় রে? আম্মু লাঠি খুঁজতে লাগলো। আমি তাড়াতাড়ি উঠে বাথরুমে চলে গেলাম। বাথরুম থেকে পরিচয়টা দিই, আমি আরফান, খুব শান্তশিষ্ট ছেলে, বা আমার একমাত্র পোলা। আব্বু ব্যবসা করে আর আমি লেখাপড়া। আমি বাথরুম থেকে বের হয়ে আস্তে করে গিয়ে হালকার উপর দিয়ে বই নিয়ে পড়তে বসলাম, তা না হলে আম্মুর মাথায় রাহু গ্রাস করবে। আমি খানিকক্ষণ পরে খেতে বসেছি, এমন সময় রাহু চলে আসলো। খালাম্মু, আম্মু তোমার জন্যই মিষ্টি পাঠিয়েছে। ও ফারজানা, তা কিসের মিষ্টি? রাহুটা হলো ফারজানা, আমাদের বাসার পাশে ফারজানার বাসা। ফারজানার আব্বু আর আমার আব্বু একসাথে ব্যবসা করে। আমি চূড়ান্ত মডেলে পরীক্ষা পাশ করেছি। খাইছে রে, আজ আমি শেষ। তোদের তো রেজাল্ট দিবে না বলেছিল, রেজাল্ট নাকি ব্যান হয়ে গেছে। কে বলেছে খালাম্মু? আরফান বলল যে। সব মিথ্যে কথা বলেছে। আম্মু আমার দিকে রাগী লোক নিয়ে তাকালো, চোখ মোটা করে। ফারজানা যা বলছে তা কি সত্যি? না আম্মু, সব একদম ডাহা মিশা কথা। ওই সেমরি হলো রাহু, ও সবার মাথায় ভর করে সবাইকে গ্রাস করে নেয়। ওর কথা একদম বিশ্বাস করো না আম্মু। খালাম্মু, আমার কথা বিশ্বাস করতে হবে না, তুমি স্যারের কাছে ফোন দিয়ে শুনে নাও। ওই সেমরি, তুই আমার বাসায় এসে উল্টাপাল্টা করছিস কেন? তোর সমস্যা কি? আমাকে হুমকি দিচ্ছিস? তোর মতো কুতিকে আমি হুমকি দেব কেন? কিরে আরফান, সত্যি করে বলতো, তুই পাশ করেছিস তো? খালাম্মু পাশ করেছে, তবে কোনো বিষয়ে 40-এর উপরে পাইনি। আম্মু আমার দিকে রাগীভাবে তাকালো। তোকে আর লেখাপড়া করতে হবে না। আম্মুর ভাষণ চলতে থাকলো, তাই আমি তাড়াতাড়ি ব্যাগ নিয়ে কলেজে চলে গেলাম। আমি রাস্তা ধার দিয়ে কলেজে যাচ্ছি, এমন সময় পেছন থেকে ডাক দিল। এই চামড়া, কেমন বকুনি দিল? তোর তো লজ্জার ভাগ একটু কম আছে, এত বলি, তাও আবার আমার বাসায় গিয়ে বাস দিস। মুখ সামলে কথা বল, আমি তোর সিনিয়র। জুনিয়র জুনিয়র মতো থাক, বেশি ঝামেলা করলে না এমনটাই হবে। ওরে আমার সিনিয়র রে, কয়দিনের বড় তুই? আমি তোর থেকে 23 ঘন্টার বড়, সুতরাং তোর আগে আমি হয়েছি, আর আমি তোর সিনিয়র। আপনি বলে রাখবি। উলি বাবালে, আমি সেদিনই তোকে আপনি বলবো যেদিন তোর বাবার মাথায় চুল গজাবে। ফারজানার বাপ টাক্কো। এ কথা বলতেই ফারজানা আমার দিকে রেগে তাকালো। তুই আমার সাথে কথা বলবি না। আমি কি তোর বাড়ি যাই, গিয়ে বলি হোগো আমার সাথে কথা বলো, তা না হলে আমি বাঁচবো না। তুই তো আমার বাসায় এসে আমার আম্মুর মাথা খাস আর আমাকে বিপদে ফেলিস। আমি পাচালে তাড়াতাড়ি কলেজে চলে গেলাম। আমার বাসা থেকে কলেজ 10 মিনিটের পথ, সেই জন্য হেঁটে যাই। কলেজে গিয়ে দেখি আমার বেস্ট বান্ধবী রিয়া বসে আছে। রিয়া আবার ফারজানারও বান্ধবী, কিন্তু আমার সাথে খুব ফ্রি, আমার ক্রাশও বলা যায়। দোস্ত, কেমন আছিস? এই তো ভালো। কলেজ শুরু হতে আর 30 মিনিট বাকি আছে। আমি রিয়ার পাশে গিয়ে বসলাম, রিয়ার গায়ের সাথে গা লাগিয়ে বসি। রিয়া মাইন্ড করে না। দোস্ত, তুই প্রেম করিস না কেন? আমি যে প্রেম করব, কিন্তু তোর মতো একটা মেয়ে পাচ্ছি না। তুই প্রেম কর আমার সাথে। শয়তান, মুখে কিচ্ছু আটকায় না। তুই আমার বেস্ট ফ্রেন্ড। বেশ থেকে বয়ফ্রেন্ড বানিয়ে নে। মার খাবি। আমি এভাবেই রিয়ার সাথে গল্প করছি, দেখি ফারজানা আর ওর বান্ধবীরা মিলে একসাথে বসে আছে। ফারজানা আর চোখে আমার দিকে তাকাচ্ছে। স্কুলের ঘন্টা বাজলে আমি আর রিয়া ক্লাসে চলে গেলাম। ফারজানা আমার পাশের বেঞ্চে বসে আছে, রিয়া আমার সামনে। ক্লাস করে 2টার সময় বাসা চলে আসলাম। বাসা আসার সময় ফারজানা আমার পেছনে পেছনে আসলো। ফারজানা ওর বাসা চলে গেল। আমি আমার বাসায় যাওয়ার পর ফ্রেশ হয়ে আসার পর আম্মু। কি রে, তুই নাকি কলেজে মেয়েদের বিরক্ত করছিস?
আম্মুর কথা শুনে আমি তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা। বলে কে বলেছে আম্মু এসব কথা? আমি খবর পাইছি, সতর্ক করলাম। আম্মু কে বলেছে বলো, আমি শুনতে চাই। কে বলেছে তা বলা যাবে না, কিন্তু আর যেন না শুনি। রাহু বলেছে এই কথা? না। আমি খেয়ে চুপচাপ শুয়ে পড়লাম। আমি ফেসবুকে লগ ইন করতে দেখি আমার সব পোস্টে হাহা রেট দিয়ে শেষ করে দিয়েছে। মেজাজ গরম হয়ে গেল। আমি সোজা তার প্রোফাইলে গিয়ে দেখি এটা ফারজানের আইডি। আমি ওর মেসেঞ্জারে মেসেজ দিলাম, আই সেমরি তুই আমার পোস্টে হাহা রেট দিলি কেন? আমার ইচ্ছে, তাছাড়া আমার হাসি পেয়েছে তাই আমি হা হা দিয়েছি। কুত্তি, আমার পিক দেখতে তোর হাসি পায় আর তোর লজ্জা নেই? তুই তো বললি আমার সাথে কথা বলবি না, তো আমার পোস্টে হাহা রেট দিলি কেন? আমি মোটেও আগে কথা বলি নাই, তুই আগে SMS দিয়েছিস। তোরে ভালোভাবে বলছি আমার পিক ও পোস্ট থেকে হাহা রেট তুলে দে, তা না হলে আমি কিন্তু অন্য ব্যবস্থা নেব। কি করবি তুই? আসলে তোর লজ্জা কম, তা না হলে নির্লজ্জের মতো আমার প্রোফাইল দেখছিস না। তুই আমাকে অপমান করছিস? যাদের কান কাটা তাদের আর অপমান। এখনই সব পোস্ট থেকে হাহা রেট তুলে দে। কিন্তু কোনো রিপ্লাই আসলো না। আমি ফেসবুকে গিয়ে দেখি আমার পোস্ট থেকে হাহা রেট তুলে গেছে। একটু পর রিপ্লাই আসলো, তুলে দিছি। আমি সোজা ব্লক করে দিলাম। ওকে আমার লিস্টে রাখার বিনা টাকায় গোয়েন্দা রাখা এক ব্যাপার। দুপুরে একটা ঘুম দিলাম। বিকেলে আমি ছাদে গেলাম। গিয়ে দেখি ফারজানা ছাদে ওর ফুল গাছ দেখছে। আমি ছাদে রেলিং ধরে রিয়ার সাথে ফোনে আড্ডা দিচ্ছি। মিম আমার দিকে তাকালেও কোনো কথা বললো না। দেখি ফারজানা ছোট বোন মিষ্টি ছাদে আসলো। আমাকে দেখে মিষ্টি, কেমন আছো ভাইয়া? এই তো বোন, ভালো আছি। তুমি কেমন আছো? মিষ্টির সাথে আমি খুব ভাব। মিষ্টি এবার ক্লাস 4-এ পড়ে। ভাইয়া আমিও ভালো আছি। মিষ্টি, আমাদের বাসায় এসো, আমরা ক্যারাম খেলবো না। আসছি ভাইয়া। মিষ্টি ছাদ থেকে দৌড়ে চলে আসতে লাগলো। ফারজানা মিষ্টি কিছু বলতে গেল মিষ্টি কর্ণপাত না করে সোজা চলে আসলো আমার বাসায়। আমি আর মিষ্টি আমার রুমে বসে বসে ক্যারাম খেলছি আর গল্প করছি। খেতে খেতে রাত 9টা বেজে গেল। একটু পর দেখি ফারজানা আসলো। মিষ্টি বাসে চল, রাত হয়ে গেছে। তুই যা আপু, আমি পরে যাব, এখন অনেকক্ষণ খেলবো। না আর খেলতে হবে না, আম্মু ডাকে, চল। যা গিয়ে আম্মুকে বল আরফান ভাইয়ার এখানে আছে, তাহলে কিচ্ছু বলবে না। না তুই বাসায় চল। এই রাহু, তুই আমার রুম থেকে বাইরে যা। তুই আমার রুমে থাকলে আমার রুমের মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। ফারজানা সোজা এসে আমার জামার কলা চেপে ধরলাম। একদম বেশি কথা বলবি না। আমি আসলাম আমার বোনকে নিতে, তুই আমার বোনকে কেন নিয়ে এসেছিস? আমি ফারজানার হাতটা ছাড়িয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে, তোকে তো আমি ডাকিনি, তবুও তুই আসলি কেন? তোর লজ্জা করে না একটা পুরুষের রুমে আসতে? ফারজানা এদিক ওদিক তাকিয়ে, ওই পুরুষ মানুষ, তাকে তো দেখছি না। এই আমি পুরুষ মানুষ? পুরুষ মানুষ তাও আবার তুই? তুই আমার থেকে পিচ্ছি, আর তুই গিয়ে হরলিক্স খাবি। তারপরে বড় হয়ে এসে বলিস যে তুই পুরুষ। কি যত বড় মুখ না তত বড় কথা। আমি সোজাকে ফারজানার চুলের মুঠি ধরলাম। তারপর ফারজানা আমার 2 কান চেপে ধরলো। আমি ওরে একটা একটা চাটি দিলেও ও আমাকে 3টা চাটি দিচ্ছে। গায়ে কি জোর রে বাবা। আমি ফারজানার পিঠে খুব জোরে একটা চড় দিলাম। আমাদের মারপিট মিষ্টি হা করে তাকিয়ে দেখছে। আম্মু তাড়াতাড়ি এসে আমাদের ছাড়িয়ে নিল। কি রে, তোরা এত বড় হইলি তবু এখনো ছেলে মানুষই গেল না? এখনো তোরা মারামারি করছিস? খালাম্মু, তোমার ছেলে আমার গায়ে আগে হাত তুলেছে। আম্মু, ওই কর্তৃ প্রথম আমার জামার কলা চেপে ধরেছিল। তুই আমার মুখের উপরে কথা বললি কেন? এই কেববে তুই যে তোর মুখের নিচে কথা বলতে হবে? আম্মু না আসলে আজকে তোকে হসপিটালে পাঠিয়ে দিতাম। তবে আয় দেখি তোর গায়ে কত জোর। আমিও এগিয়ে গেলাম আর ফারজানাও আবার রুখে আসলো। আবার হাতাহাতি হলো। আমি ফারজানার চুল ধরে আরও কয়েকটা কষিয়ে দিলাম। ফারজানাও আমার কান ধুইটা সিগন্যাল জ্বালিয়ে দিল। আম্মু আমাদের দুজনকে আটকে রাখতে পারছে না, কিন্তু মিষ্টি হা করে আমাদের কাণ্ড দেখছে। কেমন পিঠে ঢোল বাজিয়ে দিলাম। তোর কানেও সিগন্যাল জ্বালিয়ে দিছি। আমি ফারজানের পিঠে কয়েকটা কিলঘুষি অনেক জোরে দিয়েছি। ফারজানা হাঁপিয়ে পড়েছে, নাকটা লাল হয়ে গেছে। তোরা কি এখনো ছোট যে মারপিট করছিস? এই ফারজানা, চল তোদের বাসায় নিয়ে আসি। তোকে দেখে নেব, দেখবো, সুযোগ পাই আবার দেব একদম। আম্মু ফারজানাকে তাড়াতাড়ি নিয়ে চলে গেল। গায়ে কি জোর, এত জোর আসে কোথা থেকে? আমার কান দুইটা জ্বলে যাচ্ছে। আমিও কয়েকটা দিয়েছি, সহ্য কর তুই। আম্মু ফারজানাকে বাসায় দিয়ে এসে,
তুই কি এখনো বাচ্চা যে মারপিট করছিস? ওই শাকচুন্নি তো প্রথম আমাকে অ্যাটাক করেছে। ওর পিঠে দাগ কেটে গেছে। ঠিক হয়েছে আমার সাথে পাঙ্গা নিচে আসা। কি হয়েছে? কানে ব্যথা, আমার কান লাল করে দিছে। তোরা আর বড় হবি না, চল খেয়ে নে। আমি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। সমস্ত গায়ে আর কানে ব্যথা। পরদিন সকালে ঘুম থেকে উঠেই আউচ, সমস্ত গায়ে ব্যথা। শয়তানি সেমরিটার গায়ে কি চোর, আমার মাথা ব্যথা করছে। কান দুইটা মনে হয় ওর টাক্কু বাবার সম্পত্তি, যে ইচ্ছে মতো মালিশ করে দিয়েছে। সেইরকম আমিও সাইজ করে দিয়েছি। আমি সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। ক্যাম্পাসে ঢোকবার সময় রিয়ার সাথে দেখা। হে আরফান, কি অবস্থা? আর কইস না দোস্ত, রিয়া আমার দিকে ভালোভাবে তাকালো। ওই, তোর কান লাল কেন? আর তোর মুখে চোখে খামচানোর দাগ কেন? কার সাথে মারপিট করেছিস? আর কইস না, একটা মেচি বিড়াল একটা না খেকো শকুন আমার উপর আক্রমণ করেছে। পেছনে তাকিয়ে দেখে ফারজানা আমার দিকে তাকিয়ে ফলছে। বলিস কি, দেশে তো এখন শকুন নেই। শাট আপ! যা মুখে আসছে তাই বলছিস। আমাকে কি মাংনা পেয়েছিস? তুই আর কেবে? তুই যে, তোকে সম্মান দিয়ে কথা বলতে হবে। তোর সাইজ তো হোটেলের সাবানের মতো চুপসে গেছে। মুখ সামলে কথা বলিস। আমি শকুন? না, তুই হইলি শকুন প্রো, শুধু ডানা নেই, থাকলে পুরো শকুন। পাবলিক প্লেসে কিছু বললাম না। আমি তোর মতো নিচু না। যা যা, রাস্তা মাপ ডাইনি। আমি আর রিয়া চলে আসলাম। আমি আমার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছি। ফারজানা, রিয়া আর তাদের কিছু বান্ধবীরা এক জায়গায় বসে আছে। ঘরটা দিলে আমরা ক্লাসে যাই। ক্লাস করে টিফিনে বসে আছি, এমন সময় রিয়া আসে। তুই আর ফারজানা কালকে মারপিট করেছিস কেন? তুই দালালি করতে আসছিস? রিয়া আমার পাশে বসলো। কুত্তা, আমাকে দালাল বলছিস কেন? ফারজানার গায়ে গায়ে সব ব্যথা, ওকে এত জোরে মারছিস কেন? বলি বাবালে বাবা, ওই শাকচুন্নি আমার উপর আক্রমণ করেছে, আর আমি ছেড়ে দেব? তোর আর ভালো হবি না। তুই আমার সাথে থাকলে আমি খুব ভালো হয়ে যাব। তোর সব কথা শুনে চলবো। আমি কিন্তু তোর কান টেনে গণেশের মতো লম্বা করে দিব। তুই আমার বেস্ট ফ্রেন্ড, বুঝলি? এর বাইরে যেন না যাই। আর সামনে পরীক্ষায় একটু মন দিয়ে পড়। তোর মনটা দে, আমি পরে মুখস্থ করে নেব। তোর মায়েরই দরকার। এটা বলে রিয়া চলে গেল। আমি আর বাকি কয়েকটা ক্লাস করে বাসায় যাচ্ছি। ফারজানাও তার বান্ধবীদের সাথে বাসায় যাচ্ছে। ওকে দেখে আমার মাথায় দুষ্টবুদ্ধি চাপ দিল। আমি ওকে শুনে শুনে বলতে লাগলাম, ওহে মা, আমার গায়ে এত জোর, কালকে একটা শৌখিনীকে এত সুন্দর করে মার দিলাম যে হাঁটতে পারছে না। চুলের মুড়িটা এমনভাবে ধরেছিলাম যে আর একটু জোরে টান দিলে টাকলু ময়নুলের মতো হয়ে যেত। ফারজানার আব্বুর নাম ময়নুল, টাক্কু, তাই আমি টাক্কু ময়নুল বলি। কিন্তু আমার তো আবার দয়ের শরীর, তাই মাফ করে দিলাম। ফারজানা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি দ্রুত গতিতে চলতে লাগলাম। হারামজাদা, কথাগুলো দাঁড়িয়ে বল দেখি। তোর সাহস! তোর মুখ আমি ভেঙে দেব। হয় শাকচুন্নি, সাহস থাকলে ধরে দেখ। খুব দ্রুতই হাঁটছি আর বলছি, চুলওয়ালা লোকের ব্যাটা কথাগুলো তুই দাঁড়িয়ে বল। আমি দাঁড়ালাম। আয় দেখি তোর কেমন ক্ষমতা। ফারজানা আমার দিকে এগিয়ে আসলো। আমার সামনে আসতেই মাটি থেকে এক মূর্তি বালু তুলে ফারজানার সুন্দর চুলে দিয়ে দিলাম। দিয়েই হুসেন বোল্টের বেগে দৌড় দিয়ে বাসায় চলে আসলাম। শুনতে পেলাম ফারজানা কিছু মিষ্টি মিষ্টি ভাষায় গালিগালাজ করছে। তোকে দেখে নেব। এক ধরে বাসায় চলে আসলাম। হাঁপিয়ে গেছি। আমাকে হাঁপাতে দেখে আম্মু বলল, কি রে, হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? আর বলো না আম্মু, একটা কুকুর তাড়া দিছে। কুকুর তোকে তাড়ালো কেন? কি করেছিল তুই? জানোই তো, ভালো মানুষের শত্রু বেশি। কি কথা আর কি উত্তর দিচ্ছিস? কিছু না, ক্ষুধা লাগে, ভাত দাও। আমি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। ফেসবুকে যেতেই দেখি রিয়া লাইনে আছে। রিয়া, কি করিস তুই জানেমান? ফাজিল, আমার সাথে মস্করা করিস? জানিমান মানে কি? হ্যাঁ, আমি তোর সাথে মস্করা করব না তো কার সাথে করব? চুপ, বেশি কথা বলবি না। ওই, আমার আর ভালো লাগছে না রে সিঙ্গেল থাকতে। প্লিজ ডাবল করে দে। আয়নার সামনে গিয়ে দাঁড়া, ডাবল হয়ে যাবে। থুর, আমার একটা গার্লফ্রেন্ড খুঁজে দে তোর মতো। আচ্ছা, বিকালে ডাউনলোড করে দিয়ে দেব। বাইরে থেকে আব্বু আমাকে ডাকলো। আমি আব্বুর কাছে সামনে গিয়ে, আরফান, এই ফাইলগুলো মইনুলের কাছে থেকে সিগনেচার করিয়ে নিয়ে এসো, যাও। ফারজানার আব্বু। সর্বনাশ, আমি তো ফারজানাদের বাসায় গেলে ফারজানা মিসাইল ছুড়ে দেবে আমার ওপর। আমি ফারজানার সুন্দর চুলে বালু দিয়ে দিয়েছি।
আব্বু, আমাকে যেতে হবে? হ্যাঁ, গিয়ে দিয়ে এসো। এত আর বেশি দূরে নয়, রাস্তার এপাশ আর ওপাশ। না, আসলে আমি পড়তেছিলাম। আমার না অনেক পড়া আছে। বাপ্পা, ভূতের মুখে রাম নাম। যা, এক্ষুনি গিয়ে দিয়ে আয়। আম্মু, তুমি একটু যাও না প্লিজ। কেন, তোর যেতে সমস্যা কি? ওদের বাসায় একটা কুত্তি আছে, আমি কলেজ থেকে আসবার সময় লেলিয়ে দিয়ে এসেছি। তার মানে তুই ফারজানাকে রাগিয়ে দিয়ে এসেছিস? না না, আমি কিছু করিনি। চুপচাপ গিয়ে দিয়ে আসবি, ব্যাস। ধুর, ভাল লাগে না। আমি ফাইলগুলো নিয়ে জমের দুয়ারে পা বাড়ালাম। আমি ফারজানাদের বাসার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। আন্টি খুলে দিল। আরফান, কেমন আছো? ভেতরে এসো। না আন্টি, আমি যাব না। এই ফাইলগুলো আঙ্কেলের কাছে দিন, সিগনেচার করিয়ে তারপর মিষ্টিকে দিয়ে আসতে বলেন। তোমার আঙ্কেল বাসায় আছে, তুমি এসো এক্ষুনি, সিগনেচার করে দিচ্ছে। আন্টি আমাকে জোর করে নিয়ে গেল। আমি শুধু দেখছি ফারজানা কোথায়। আমাকে দেখলেই তো খেপে যাবে। আমি ফাইলগুলো নিয়ে আঙ্কেলের রুমে গেলাম, দিয়ে বাইরে আসি। আর পেছন থেকে কেউ আমাকে একটা গামছা দিয়ে আটকে টেনে সোজা গ্রিলের সাথে বেঁধে দিল। তাকে দেখি ফারজানা। এ রে, কাজটা করেছে। এটা কি করলি? দেখ এবার কি করি। ফারজানা একটা বাস্কেট নিয়ে এসে আমার মাথায় ঢেলে দিল। তার ভেতরে পচা আলু, পচা টমেটো, শাকসবজির অস্তিষ্ঠ অংশ সব আমার মাথায় আর সমস্ত গায়ে দিয়ে দিল। এই করতে কি করলে এটা? তোকে আমি ছাড়বো না। আমার চিৎকার চেঁচামেচিতে আন্টি আর আঙ্কেল বাইরে চলে আসলো। তারা আমার এই অবস্থা দেখে অবাক। আন্টি আমার হাতে বাঁধা গামছা করে দিল। আরফান, তোমার এই অবস্থা কিভাবে হলো? আপনার গুণধর মেয়ে আমার এই অবস্থা করেছে। কুত্তি, আমি তোকে দেখে নেব, মনে রাখিস। এক মাঘে শীত যায় না। ফারজানা, কেন এমন করলি? আরফানের গায়ে এসব দিলি কেন? শয়তান, আমার মধ্যে বালু দিয়েছিস কেন? আমি তার প্রতিশোধ নিলাম। আরফান আমাদের বাসায় এসেছে, এমন কেন করলি? আর কোনোদিনও যেন এমন আর না হয়, মনে থাকবে। ওই যে রাস্তায় আমার মাথায় বালু দিয়ে চলে গেছে, তার বেলায় কি? হ্যাঁ, আমার বিচার কই? তোরা আর কোনোদিনও বড় হবি না? ছেলে মানুষই থেকে যাবি, ছোটটাই থেকে যাবি। আমি ওর থেকে বয়সে বড়, আমাকে সম্মান দিয়ে কথা বলতে বলবে। এই শাকচুন্নি, তুই বয়সে বড় তা আমার কি? একটু হরলিক্স চেটে চেটে খাচ্ছে, তাইলে একটু লম্বা হতে পারবি। সাইজ তো তোর মোটো পাতলুর জনের মতো। আম্মু দেখলে, ওর কথা শুনলে, তাহলে ওর কি অবস্থা করা উচিত তুমি বলো। আরফান, তুমি বাসায় যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। তোকে দেখে নেব তোকে। আমি রাগে গজগজ করতে করতে বাসা চলে আসলাম। আমার অবস্থা দেখে আম্মু অবাক। তোর এই অবস্থা কেমন করে হলো? আমি কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে চলে গেলাম। সাবান দিয়ে গোসল করে বাইরে আসলাম। কি বাজে গন্ধ, সমস্ত গা রাগে জ্বলে যাচ্ছে। তোর এই হাল হলো কিভাবে? তুমি তো আমাকে পাঠালে মিসাইলের মুখে, এখন আবার জিজ্ঞেস করছো কেমনে হলো? ফারজানার সাথে আবার ঝগড়া করেছিস? আচ্ছা, তোদের কি কোনো দিন মিল হবে না? আমি ফারজানাকে দেখে নেব, আমার উপর পচা সবজি ফেলার প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। এটা বলে আমি আমার রুমে চলে গেলাম। আমি প্ল্যান করতে থাকলাম কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায়, কি করলে ওকে হেনস্থা করা যায়। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সূর্য ডুবো ডুবো ভাব। এমন সময় ঘুম ভেঙে গেল। আমি ফোনটা নিয়ে ছাদে চলে এলাম। গিয়ে দেখি ফারজানাও তার বান্ধবী প্লাস তার চাচাতো বোন ওদের সাথে বসে আড্ডা দিচ্ছে। কি করব, কিভাবে প্রতিশোধ নেব? ফারজানা আমাকে দেখে বলে উঠল, কিরে, বলেছিলাম না আমি তোর সিনিয়র, আমাকে সম্মান দিয়ে কথা বলবি? শুনলি না তো? দেখ তোর ফল কি হয়। দেখে নেব তোকে আমি, তুই চিনিস না আমাকে। আচ্ছা, সে দেখা যাক। আর তুই যে কত বড় সাহসী সে আমি জানি। রাতে ছুচু করতে খালামণিকে ডাকছিস, আর এখনো রাতে কারেন্ট চলে গেছে, অন্ধকারে ভয় পাস, আর আসছিস আমার সাথে পাঙ্গা নিতে। ওই শাকচুন্নি, তোর কেমন সাহস আমাদের বাসার সামনে আয়? না, তুই বাসার বাইরে আয়, আমি তোকে দেখে নেব। দেখি তোর কেমন বুকের পাটা। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ, চ্যালেঞ্জ করছি। আয়, তোর ক্ষমতা দেখি। আয় তবে, আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। বাইরে আয়। ফারজানা সোজা ছাদের থেকে নিচে গেল। ছাদে ফারজানার বান্ধবীরা। আমিও সোজা নিচে চলে আসলাম। আমি একটা স্টিক আর একটা বালতি আর কিছু দড়ি নিলাম নিজের সেফটির জন্য। জানি না ফারজানা কি করে, ও যখন আসবে নিশ্চয়ই তৈরি হয়ে আসবে।
আমি ফারজানাদের বাসার সিঁড়ির ক্যান্টিনে হুপে একটা বালতিতে পচা কাদা আর পচা পানি রেখে দিলাম। পজিশন রেডি, দড়ি টানাটানি দিলেই অ্যাকশন শুরু। স্টিক দিয়ে আমি বাসার সামনে দাঁড়িয়ে আছি। আজ একবার না হয় ওসবার। সর্বনাশ সর্বনাশ, ফারজানা তো কামান নিয়ে বের হয়েছে। ফারজানা হাতে একটা পাত্র, যাতে অনেকগুলো পচা ডিম। এই, তুই আরেকটু সামনে আয় দেখি তোর ক্ষমতা। ফারজানা ক্যান্টিন নিচে আসতেই দড়ি টান দিলাম, আর সেই পচা কাদা আর পচা পানি ফারজানা ও তার বান্ধবীদের সমস্ত গায়ে গিয়ে পড়ল। বলেছিলাম আমার সাথে লাগতে আসিস না, এখন আমার পৌষ মাস। কুত্তার শয়তানের তুই কি করলি? ওয়াথু, কি বাজে গন্ধ। তুই আমার গায়ে ময়লা সবজি ফেলেছিলি। কথায় আছে ইট মারলে পাটকেল তো খেতেই হয়, এতে যদি শেখ হয় তাহলে আর রাখতে আসিস না। আমার কাছে এমন গোপন হাতিয়ার বহুত আছে। যা গিয়ে গোসল করে নে, বাজে গন্ধ ছড়িয়ে পরিবেশ নোংরা করিস না। ফারজানা ও তার সাঙ্গপাঙ্গরা চলে গেল। যাক বাবা, একটু শান্তি আসলো প্রতিশোধ নিয়ে। আমি বাসায় গিয়ে শুয়ে পড়লাম। কি রে, পড়বি না? শুয়ে আছিস কেন? কালকে কলেজ ছুটি, আর ফাঁকাজে পড়ে পড়ার অপচয় করা কোনো মানেই হয় না। জানি অপচয়কারী শয়তানের ভাই। তোর সাথে কথাই পারবো না। আমি শুয়ে আছি শান্তিতে। আহা, আমার উপর ময়লা সবজি ফেলা, আমার কান টানার প্রতিশোধ নিয়ে নিলাম। আমি ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঘোরাঘুরি করছি। একটা গার্লফ্রেন্ড নেই, থাকলে তার সাথে একটু ইটিস পিটিস করতাম। মেসেঞ্জারে গিয়ে দেখি রিয়া লাইনে। একটা মেসেজ দিলাম, হই মেরা ক্রাশ। আমি তোর ক্রাশ নাকি? তোকে পেলে সারা জীবন রাজধানী করে রাখতাম। হবি তুই আমার? মার দেবো। এ রিয়া, আমি তো প্রেম করি না, আর তুইও করিস না। চল না প্রেম করি। তুই পাগল হলি নাকি? তোর ওই মায়াবী চেহারাতে আমি পাগল হয়ে গেছি। আচ্ছা, আমার সাথে প্রেম করতে অসুবিধা কি তোর? রাত হয়েছে, ঘুমা। বেশি রাত জাগিস না, শরীর খারাপ করবে। রিয়া অফলাইন হয়ে গেল। আমি ডাটা অফ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলে বাইরে গিয়ে দেখি ফারজানা, ওর আব্বু, আম্মু, মিষ্টি সবাই বসে আছে। ওরা যা বললো তা শুনে আমার তো লাড্ডু ফুটছে। সকালে ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি ফারজানা ও তার পরিবারের সবাই বসে আছে। এত সকালে কী জন্য বসে আছে তা জিজ্ঞেস করলে, আসলে মইনুল ব্যবসার জন্য একটি দেশের বাইরে যাবে। এটা একটা ট্যুর, কিন্তু ফারজানার পরীক্ষার জন্য আমাদের বাসায় ফারজানা কয়েকদিন থাকবে। না, আমি হোস্টেলে থাকবো, কিন্তু আমি ওর সাথে থাকবো না। আমি তো ওকে সুযোগ পেলে খুন করে ফেলবো। আমার পায়ে পচা কাদা ফেলার মজা আমি না বুঝিয়ে দেবো। তোর এখনও তো আঙ্কেল হয়নি, আমার সাথে লাগতে আসলে খবর করে ছেড়ে দেব। আফরান, ফারজানা আমাদের বাসায় যে কয়দিন থাকবে, যদি ওর সাথে কোনো বেয়াদবি করিস তাহলে আমার হাত কিন্তু কথা বলবে। কথাটা সিরিয়াসলি নিস। আরফান, কয়েকটা দিন একটু ঝগড়া করিস না। ফারজানা, তুই যেন কোনো ঝগড়া করিস না। ওরে বলে দাও যেন আমার নামে কোনো কথা না বলে। আরফান, কিছু বললে আমাকে বলবা, তারপর আমি সবকিছু ঠিক করে দিব। তুই তাহলে আমার সামনে আসবি না। মইনুল ভাইয়া, আপনারা যান, আমি তো এদের সামনে নিব। অতএব তারা চলে গেল শাকচুনিকে রেখে। হে হে, আমার সাথে লাগতে আসলে আমি সাইজ করে ছেড়ে দেব। আমি তো সুযোগ খুঁজি কীভাবে ফারজানাকে হেনস্থা করা যায়। সকালে খেয়ে চলে গেলাম আটা দিতে। আমি দুপুরে বাড়ি আসলাম, গোসল করে শুয়ে আছি। রিয়াকে ফোন দিলাম। ও রিয়া, কী করিস? শুয়ে আছি। তুই? এই তো আমিও শুয়ে আছি। আজকে কলেজ বন্ধ, তাই তোকে দেখি নাই, সেজন্য ফোন দিলাম। তোর সাথে কথা না বললে আমার কেমন কেমন লাগে। খাইছিস দুপুরে? না, তুই? কি এত বেলা হয়ে গেছে আর তুই খাসনি কেন? খেয়ে নে, না খেলে শরীর খারাপ করবে। আমাকে এত কেয়ার করিস, তা বলিস না কেন যে তুইও আমার মতো ভালোবাসিস? কেন, ভালো না বেশি কি খোঁজ নেওয়া যাবে না? আর তার সাথে তুই আমার বেস্ট ফ্রেন্ড। ভালোবেসেই দেখ, আমি খুব সুখে রাখতাম তোকে। কথা না বলে গিয়ে খেয়ে নে। এটা বলে দিয়ে ফোনটা কেটে দিল। ক্ষুধাও লাগছে, তাই খেতে চলে গেলাম। আমি আম্মুকে বললাম, আম্মু ক্ষুধা পেয়েছে, খেতে দাও। টেবিলে দেওয়া আছে, খেয়ে নে। একটু আমার মাথা ব্যথা করছে, আমি শুয়ে পড়লাম। খুব ব্যথা করছে নাকি আম্মু? আরে পাগল না, একটু শুলে ঠিক হয়ে যাবে। তুই গিয়ে খেয়ে নে। আমি গিয়ে ভাত নিয়ে গোস্ত দিয়ে মাকে গালে দিলাম। কি ঝাল, খুব ঝাল লাগছে, সহ্য করতে পারছি না। গোস্তে এত ঝাল আসলে কিভাবে? পানি খাচ্ছি, তাও কাজ হচ্ছে না। প্রচণ্ড ঝাল, মাথা ব্যথা করছে, চোখ দিয়ে পানি চলে আসছে ঝালের কারণে। দেখি ফারজানা দরজার গায়ে হেলান দিয়ে হাসতেছে। পচা কাদা আমার গায়ে আর দিবি? তার মানে এই কাজটা ফারজানা ওই গোস্তের ঝাল দিয়েছে। আমি ঝাল সহ্য করতে পারছি না, পাগলের মতো লাফালাফি করছি।
ফারজানা হাসতেছে, প্রচণ্ড রাগ হলো। ঝাল সহ্য করতে না পেরে আমি সোজা গিয়ে ফারজানার ঠোঁটের সাথে নিজের ঠোঁট এক করে দিলাম। ঝালের কারণে নিজের ওপর নিজেরই কোনো কন্ট্রোল নাই। আমি ফারজানার মুখ চেপে ধরে ফারজানার ঠোঁটের সাথে চলতে লাগলাম। ঝালের কারণে মাথা ব্যথা করছে। প্রায় 2 মিনিট পর ছেড়ে দিলাম। এটা আমি কি করলাম? তবে আর ঝাল লাগছে না। ফারজানা তো মাথা নিচু করে আছে। এই 2 মিনিট কি হয়ে গেল আমি বিশ্বাস করতে পারছি না। আমি সোজা আমার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে ভাবতে লাগলাম, আমি এটা কি করলাম? নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমি ঝাল সহ্য করতে পারি না। ঝালের কারণে আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমি তো এটা করতে চাইনি। কি হয়ে গেল? ফারজানাকে কেন কিস করলাম? এবার ওর সামনে মুখ দেখাও কিভাবে? আর ফারজানা যদি সবার সাথে বলে দেয় তাহলে সবাই আমাকে খারাপ ভাববে। ওহ, কি করলাম এটা আমি তো ফারজানার সামনে যেতেও লজ্জা পাবো। আমি ফারজানাও যে কি মনে করেছে কে জানে। আমি কি ফারজানাকে গিয়ে সরি বলবো? যাই গিয়ে মাপ চেয়ে নিই। এই কাজটা তো করা উচিত হয়নি। আমি ফারজানার রুমে দিকে গেলাম। গিয়ে দেখি ফারজানা বালিশে মুখ গুজে কান্না করছে। ফারজানা হয়তো খুব কষ্ট পেয়েছে। আমি ফারজানার পেছনে গিয়ে তাকালাম। দেখ ফারজানা, যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। প্লিজ মাফ করে দিস। আমি এমনটা করতে চাইনি। আমি ঝাল সহ্য করতে পারি না, তার জন্য এমনটা করে ফেলেছি। চাইলে তুই আমাকে থাপ্পড় দিতে পারিস, তবুও প্লিজ কারোর সাথে বলিস না। ফারজানা ফোপিয়ে কান্না করছে। যতই হোক বাঙালি নারী লজ্জা তার ভূষণ। দেখ যেটা হয়েছে সেটা ভুলে যা, আমাকে ক্ষমা করে দে। ফারজানা ওঠে সোজা আমার গালে ঠাস করে 4-5টা চড় মারলো। আর 10টা থাপ্পড় দে, তোর যতক্ষণ ইচ্ছা আমাকে মার, তবুও ক্ষমা করে দে। আর কারোর সাথে বলিস না। আমার সাথে তুই এটা কি করলি? তোকে আমি কোনোদিন ক্ষমা করব না। তুই এটা ইচ্ছে করে করেছিস। বিশ্বাস কর, আমি ইচ্ছে করে করি নাই। আমি ঝাল সহ্য করতে পারি না। ঝালের কারণে আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে এটা করে ফেলেছি। প্লিজ মাফ করে দে, আর কাউকে বলিস না। চলে যা আমার সামনে থেকে। আমি তোর মুখ দেখতেই চাই না। তুই এটা ইচ্ছে করে করেছিস। তুই আমার সামনে আসিস না। যদি তোর সামনে না আসি তাহলে তুই মাফ করে দিবি, আর কারোর সাথে কিছু বলবি না তো? চলে যা আমার সামনে থেকে। আসিস না কোনোদিন আমার সামনে। আমাকে একা থাকতে দে। তুই তাহলে আমাকে মাফ করে দিয়েছিস তো বল? দূর হয়ে যা আমার সামনে থেকে। আসিস না আমার সামনে প্লিজ। ক্ষমা করে দিস। আমি অমনটা করতে চাইনি। আমি সোজা ছাদে চলে এলাম। ক্ষীর থেকে কী হয়ে গেল? আমি তো এটা করতে চাইনি, এটাই নিয়তি। যাই হোক, আমি ফারজানাকে বিরক্ত করব না। এমনিতে দেখি কান্না করছে। এসব ভাবতে ভাবতে সন্দেহ হয়ে গেছে। ধুর, কেন যে কিছুটা করতে গেছি। আর আমারও বা কী দোষ ছিল? আমি ঝাল সহ্য করতে পারি না। প্রচণ্ড ঝালের কারণে কন্ট্রোল হারিয়ে গেছে আমার নিজের ওপর থেকে। আজ এটা হয়ে গেল, তা থেকে ফারজানা আমাকে অন্য চোখে দেখবে। রাতে না খেয়ে শুয়ে পড়লাম। দুপুরে সেই ঘটনার পর থেকে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। ভেতরটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আমি খুব তাড়াতাড়ি উঠে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে ক্যাম্পাসের একদম সাইডে বসে আছি। আশেপাশে কেউ নাই। কালকের ঘটনাটি আমার জীবনকে এলোমেলো করে দিল। আমি ছোট থেকে ফারজানার সাথে ঝগড়া করেছি, কিন্তু কখনো কোনো অশ্লীল কাজ বা কোনো কটু কথা বলি নাই। ফারজানা আমাকে ওর সামনে যেতে নিষেধ করেছে, আর আমিও কিভাবে যাব ওর সামনে? কোন মুখ নিয়ে যাব? মন খারাপ করে বসে আছে। পেছন থেকে রিয়া বলল, তুই এখানে বসে আছিস কেন? মন খারাপ নাকি তোর? না কিছু না। কিছু তো একটা হয়েছে, বল আমার সাথে। আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, আমাকে বল। আমার ভালো লাগছে না, তাই আমি উঠে ক্লাসে চলে গেলাম। রিয়া আমার এমন কাজের জন্য অবাক হয়ে গেছে। রিয়া আমার পেছনে পেছনে আসতে লাগলো। আমি ক্লাসে গিয়ে বসলাম। রিয়া আমার পাশে বসে। আরফান, কি হয়েছে বল? আমার সাথে কথা বলছিস না কেন? ভালো লাগছে না, প্লিজ বিরক্ত করিস না। আমি তোকে ভালোবাসি না, তাই আমাকে অ্যাভয়েড করছিস? আরে না, এমনি আমার মন খারাপ। না তো, তুই মিথ্যা কথা বলছিস। স্যার, ভাল লাগছে না, বাসায় যাব। আমি বাসায় চলে আসলাম। আসার সময় দেখে ফারজানা কলেজে যাচ্ছে। আমি ওকে দেখে অন্যপর দিয়ে আসলাম। কি করব? 2 মিনিটের কাজের জন্য আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। আমার বাসায় আসার পর আম্মু জিজ্ঞেস করলেন, কি রে, এখন বাসায় আসলি কেন? কলেজ করলি না? ভালো লাগছে না, তাই চলে আসলাম। আমি আর কোনো কথা না বলে রুমে চলে আসলাম। রুমের দরজা বন্ধ করে শুয়ে আছি। আচ্ছা, আমি তো কোনো জায়গা খাইনি, তাহলে এত কষ্ট পাচ্ছি কেন? ফারজানার সামনে যেতে আমার লজ্জা লাগছে কেন? কি করব? আমি কি আপাতত বাসা থেকে চলে যাব? কিন্তু বাসা থেকে চলে গিয়ে আম্মুকে ছেড়ে তো থাকতেও পারবো না। কালকে সারা রাত ঘুমাই নেই।
হালকা ঘুম আসলো, আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি 3টা বাজে। আমি গোসল করে কিছু খেয়ে নিলাম। ফারজানা তাহলে নিশ্চয়ই কলেজ থেকে বাসায় এসেছে। আমি ছাদে গিয়ে বসে আছি, নির্বাক নয়নে তাকিয়ে আছি আকাশ প্রাণে। আচমকা কেউ ছাদে আসলো, তাকে দেখি ফারজানা ছাদে আসলো। আমি মাথা নিচু করে ফারজানার সামনে থেকে চলে আসলাম। পেছনে তাকানোর মতো সম্মানটুকু হারিয়ে ফেলেছি। আমি রুমে গিয়ে বসে আছি, দেখি রিয়া অনেকগুলো মিস কল দিয়েছে। আবার রিয়া ফোন দিল। ওই আরফান, কি হয়েছে তোর? কলেজ থেকে এভাবে চলে আসলি যে? কি হয়েছে বল আমাকে, অ্যাভয়েড করে চলছিস কেন? আসলে আমার শরীরটা খারাপ করছিল, তাই চলে আসি। তা আমাকে বলে গেলি না কেন যে তোর শরীর খারাপ লাগছে? খেয়াল ছিল না, রাখছি রে। এটা বলে ফোনটা কেটে দিলাম। সন্ধ্যায় আমি রুমে বসে আছি, বই খুলে, তা না হলে আম্মু কথা শুনতে হবে। আম্মু আমাকে খেতে ডাকে, আমি পরে খাবো। না, তুই এখন আয়, তা না হলে একসাথে আসলে ঝগড়া করবি। তার মানে ফারজানা নেই। আমি খেতে গেলাম, ভাত কিছুটা খেলাম, দেখি ফারজানা আসে খেতে। ফারজানা আসতেই আমি প্লেটে হাত ধুয়ে চলে আসলাম। আমার এমন কাজের জন্য আম্মু জিজ্ঞেস করলো, কি রে, সম্পূর্ণ খেলি না কেন? ক্ষুধা নেই তাই। আসলে ফারজানা চলে এসেছে, তাই ফারজানার সামনে আমার থাকতে লজ্জা করছে। কোন মুখে থাকবো ফারজানার সামনে? আমার চলে আসা দেখে ফারজানা কিছুটা হলেও অবাক হয়েছে। আমি রুমে শুয়ে আছি, পুরাতন কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই আমি ফ্রেশ হয়ে নিয়ে কলেজের জন্য রওনা দিলাম। খেয়ে যা। না, এসে খাবো। আমি হাঁটতে হাঁটতে কলেজে যাচ্ছি, পেছনে ফারজানা আসে। আমি ফারজানাকে দেখে আরো জোরে জোরে হাঁটতে লাগলাম। আজকে সোজা ক্লাসে গিয়ে বসলাম। আজ দুদিন আমার থেকে হাসিটা দূরে চলে গেছে। ক্লাস শুরু হলে দেখি ফারজানা আমার সোজাসুজি বেঞ্চে বসে আছে। আমি মন খারাপ করে ক্লাস করছি। রিয়া আমাকে জিজ্ঞেস করলেও আমি কোনো উত্তর দিইনি। ফারজানা আমার দিকে বেশ কয়েকবার তাকালেও আমি তাকাইনি। টিফিনে আমি ক্লাসের বারান্দায় দাঁড়িয়ে আছি, পেছন থেকে কেউ আমার গাড়ি হাত রাখলো। কিরে, সত্যি কথা বল, তোর কি হয়েছে? না তো, কিছু না। আমি ভালোবাসছি না তাই মন খারাপ? না। হ্যাঁ যে, প্লিজ মন খারাপ করিস না। প্রয়োজনে আমি তোকে ভালোবাসবো, তবুও মন খারাপ করিস না। তার মানে? ভালোবাসি তোকে, এভাবে মুখ গোমরা করে থাকলে কিন্তু ভালোবাসবো না। তুই আমাকে ভালোবাসিস? কেন, তুই বুঝতে পারিস না? তা বলিস না কেন? কেন, তুই বুঝে নিতে পারিস না? তুই আমার মন খারাপ দেখে আমাকে ভালোবাসিস, তাই না? মন ভালো করার জন্যে? না, আমি সত্যিই বলছি তোকে ভালোবাসি। তাহলে আমাকে ছুঁয়ে বল। ভালোবাসি। আহা, আমার কান টেনে তাই বলছে। এবার একটু হাসি দে, আজ 2 দিন তোকে হাসতে দেখি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাক, রিয়া তার মনের কথাটা বলে দিল। আমি রিয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ক্লাস করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছি। যতক্ষণ আমার রুমে ফারজানা আসলো, ফারজানা আসতেই আমি মাথা নিচু করে চলে যেতে লাগলাম। কি, আমার থেকে দূরে থাকছিস? আর ঝগড়া তো দূরের কথা, কথাই বলছিস না কেন? আমি উত্তর না দিয়ে চলে যেতে লাগলাম। ফারজানা পেছন থেকে আমার গেঞ্জিটা কিনে ধরলো। উত্তর না দিয়ে চলে যাচ্ছিস? না ছাড়, ভালো লাগছে না। তাহলে আর ঝগড়া করছিস না কেন? না না, রেগে নেই, প্লিজ ছেড়ে দে, ভালো লাগছে না। তাহলে আর ঝগড়া করছিস না কেন? আমি ফারজানাকে ছাড়িয়ে চলে গেলাম। ছাদে দাঁড়িয়ে আছি, তখন ফারজানা আবার ছাদে আসলো। আমি আবার ছাদে থেকে নিচে চলে গেলাম। ফারজানা অবাক হচ্ছে, কিন্তু আমি তো রেগে নেই। ফারজানার সামনে গিয়ে দাঁড়াতে আমার নিজেরই লজ্জা করছে, নিজের কাছে নিজেরই খারাপ লাগছে। আমি রাতে খেয়ে রিয়ার সাথে কিছু কথা বলে শুয়ে পড়লাম। আমি যখন রিয়ার সাথে কথা বলছি তখন থেকে ফারজানা দরজার সামনে দাঁড়িয়ে শুনছিল। আমি ফারজানার সাথে কথা বলছি না, ঝগড়া মারামারি করছি না, এটা আম্মু খেয়াল করলো। এভাবে 1 সপ্তাহ পার হয়ে গেল। ফারজানা আমাকে ডাকলে নিজের কাছে নিজেরই লজ্জা লাগে, তাই ফারজানার সামনে যায় না। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাসায় ফারজানার আব্বু আম্মু আসে। তারা কাল রাতে বাসায় আসে। ফারজানা সেখানে আছে দেখে আমি চলে যেতে লাগলাম, কিন্তু আম্মু আমাকে ডাকলো। আরফান, এখানে আয়। আমি গিয়ে বসলাম। কি রে, কি হয়েছে তোর? তুই তো আর ফারজানার সাথে ঝগড়া করিস না, আর কথাও বলছিস না, ভালো হয়ে গেলি নাকি? আমি বলতে যাব তারা কি ফারজানা। খালাম্মা, আমি বলছি। ফারজানা যেটা বললো তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আম্মু আমাকে জিজ্ঞেস করলো, কি রে আরফান, কি হয়েছে? তুই মিমের সাথে আর কথা বলিস না কেন? নায়িকার নাম পরিবর্তন করে মিম দিলাম, কেউ কিছু মনে করবেন না। না মানে আঙ্কেল। আমি বলছি।
এটা বলে মিম পুরো ঘটনা বলল। কি মেয়ে রে বাবা, একটুও লজ্জা করো না। আমি তো লজ্জায় মাথা নিচু করে আছি। কোনো রকম উঠে চলে আসলাম আমার রুমে। ওদিকে বাবা মা আর মিমের বাবা মা আলোচনা করছে। ভাইয়া, এরা তো সবসময় মারপিট ঝগড়া করে, কিন্তু ভুলবশত করেছে, সেজন্য আপনার অনুতপ্ত। আমি আপনাকে যতটুকু জানি সে তো এমন ছেলে না। তাই বলছিলাম কি, আপনি যদি রাজি থাকেন তাহলে এদের বিয়ে দিলে কেমন হয়? সেটা তো খুব ভালো কথা, কিন্তু দুইটা সিংহকে একসাথে রাখলে তো আরো 5টা লোক লাগবে তাদের দমিয়ে রাখার জন্য। দেখাই যাক কি করে তারা, কিন্তু মারামারি ওরা করবেই, কোনো মাফ নেই। এরা যেন সাপ আর নেউল, কোনোদিনও মিল হলো না। তাহলে মিম কি রাজি হবে এ বিয়েতে? আমার মেয়ে, আমাদের কথার অবাধ্য হবে না। তাহলে তো হয়েই গেল। তাহলে একটা শুভ দিন দেখে বিয়ের দিন ঠিক করা যাক। এসব কথা মিম মাথা নিচু করে শুনছে। আমি রুমে দরজা লাগিয়ে দিয়ে বসে আছি। এখন আব্বু আমার সামনে যাবো কিভাবে? শয়তান সিমরি এটা কি করলো? আমি রুমে দরজা লাগিয়ে দিয়ে বসে আছি। তখন দেখি মিম আমার রুমে আসলো। আমি মাথা নিচু করে বসে আছি। তাহলে এবার পালাবি কোথায়? তুই কেন বললি ওসব কথা? তোর কাছে আমি অনুরোধ করেছিলাম, তা তুই এইটা করলি, বলে দিলি সবাইকে। কেন? তুই আমাকে পছন্দ করিস না? না, পছন্দ করিস না তাহলে আমাকে কেন করলি? ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর আমি তার জন্য তোর কাছে ক্ষমাও চেয়েছিলাম। এত সহজে তো তোকে ক্ষমা করবো না। সারা জীবন তোর মাথায় কাঁঠাল ভেঙে খাবো, ভূতের মতো তোর পেছনে লেগে থাকবো। তাড়ালেও আমি যাব না। কিরে, দাঁড়িয়ে দিবি নাকি? শোন, আমি সেদিনের জন্য তোর কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়েছি। যা আমার সামনে থেকে। এখন যাচ্ছি, তবে তোর গলায় আমাকে ঝুলিয়ে দেওয়া হবে। তখন দেখি কোথায় যেতে বলিস। মানে? সেটা তোর আম্মুর কাছ থেকে শুনে নিস। এটা বলে মিম চলে গেল। কি ও কি বলতে চাইছিল আর কি জানতে বলল আম্মুর কাছ থেকে? আমি আম্মুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আম্মু মিম কি শুনতে বলল? কেন, ও তোকে বলে নাই? কি বলবে? তোর বিয়ে দিব মিমের সাথে। এটা শুনে আমি ফ্লোরে বসে পড়লাম। আমি তো রিয়াকে ভালোবাসি, আর রিয়াও আমাকে ভালোবাসে, কিন্তু মিমের সাথে আমার বিয়ে হলে যে রিয়াকে ঠকানো হবে। আর আমি যে রিয়াকে খুব ভালোবাসি, আমি মিমকে বিয়ে করতে পারবো না। সেটা আমি কি জানি? তোর পাপা বিয়ের জন্য প্রস্তুতি নিতে বলছে। আমফান ঝড় আবার আসলেও তোর বিয়ে আটকানো যাবে না। এটা বলে আম্মু চলে গেল। মিমও যথেষ্ট রূপবতী, কিন্তু আমি তো শুধু মিমকে ঝগড়াটে চোখে দেখেছি, কখনো প্রেমের চোখে দেখি নাই। আর আমি যে রিয়াকে খুব ভালোবেসে ফেলেছি। কি করব এখন? আমি চিন্তায় আমার মাথা ব্যথা করছে। আমি সেই একভাবে ফ্লোরে বসে বসে চিন্তা করছি। একটু পর দেখি মিম আসলো। তা মিস্টার হবু জামাই, এভাবে বসে আছিস কেন? তুই কেন করছিস এই বিয়ে? প্লিজ বিয়েটা ভেঙে দে। আমাকে কিস করে এখন বলছিস বিয়ে ভেঙে দিতে? কেন করেছিস কিস? তোর ওই একটা পাপ্পি আমার সব কিছু এলোমেলো করে দিচ্ছে। প্লিজ মাফ করে দে। আমি তো বলেছি ঝালের কারণে আমি কি করেছি নিজেও জানি না। তাছাড়া তুই মাংসে কেন চাল মিশিয়ে রেখেছিলি বল? তাহলে তুই আমার গায়ে কেন পচা কাদা পচা পানি ফেলেছিলি? তুই আমার গায়ে পচা সবজি কেন গিয়েছিলি? শয়তান, তুই আমার মাথায় বালি কেন দিয়েছিলি? তুই আমার কান টেনে লাল করেছিলি কেন? এখন আবার কান টেনে লাল করে দেবো। আমাকে কিস করা? এটা বলে মিম আমার 2 কান ধরে টান দিতে লাগলো। আমি মিমকে ছাড়িয়ে নিলাম, কারণ আমারও সব ভালো লাগছে না। আর আমি এই বিয়ে করতে পারবো না। আমি রিয়াকে ভালোবাসি, আর রিয়াও আমাকে খুব ভালোবাসে। কি? রিয়াকে ভালোবাসা? আমাকে কিস করে রিয়াকে ভালোবাসা? লুচু ছেলে, দাঁড়া, তোর মজা দেখাবো আমি। একবার বিয়েটা হোক না, তোর ভালোবাসা নিংড়ে বের করে দেবো। তোকে আমি ভালোবাসি না, প্লিজ তুই এই বিয়েটা করিস না। আমি রিয়াকে ভালোবাসি। মা, তাই? রিয়াকে ভালোবাসো? আরেকবার রিয়ার নাম করলে না মেরে বালি চাপা দিয়ে দেবো। মাইন্ডেড। এটা বলে মিম চলে গেল। শালার একটা কেস আমাকে এইভাবে বিপদে ফেললো। আমি যে রিয়াকে ভালোবাসি তার কি হবে? আমি কিভাবে রিয়াকে ঠকাবো? আমি প্ল্যান করলাম আমি বিয়ের দিন পালিয়ে যাব। এভাবে মিমের অত্যাচার শুনতে শুনতে বিয়ের দিন ঘনিয়ে আসলো। আমি রিয়াকে কিছুই জানিনি যে আমাকে এভাবে হাড়ি কাঠে রাখা হচ্ছে। কালকে আমার বিয়ে, আয়োজন তেমন না। আমি বিকেলে দাঁড়িয়ে রিয়ার সাথে ফোনে কথা বলছি, চিন্তার মুহূর্তেও কথা বলছি। আর চিন্তা নেই, কারণ আমি তো বিয়ের দিন পালিয়ে যাব। আমি রিয়ার সাথে একটু রোমান্টিকভাবে কথা বলছি। জানো বাবু, এইসব বলছি
30 মিনিট কথা বলার পর ফোনটা কেটে দিয়ে পেছনে তাকিয়ে দেখি মিম আমার দিকে তাকিয়ে আছে। মিম এমনভাবে তাকিয়ে আছে যেটা দেখে আমার বুক থেকে পানি শুকিয়ে গেছে। জোড়া ফ্রু কুচকে আছে, কপালে ভাঁজ পড়ে গেছে। কার সাথে কথা বলছিলি? আমার ভালোবাসার সাথে। কে তোর ভালোবাসা? রিয়া। আমি রিয়াকে ভালোবাসি। কুত্তা, কাল তোর বিয়ে, আর আজ অন্য মেয়ের সাথে ফুষ্টি নষ্ট করে কথা বলছিস? আমি মানি না এই বিয়ে। তোর বাবা মানে? আর তুই জানিস না। দাঁড়া, তোকে সাইজ করছি। সর এখান থেকে, আমার সাথে কথা বলবি না। কি? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। এটা বলে মিম ছাদের এদিক ওদিক তাকাতে লাগলো। ছাদের ধারে ফুলের টপের পাশ থেকে একটা লাঠি নিয়ে এসে আমার সামনে ধরে। বল এবার কাকে ভালোবাসিস, আর আমি কোথায় যাব? রিয়াকে ভালোবাসি, আর তুই আমার সামনে থেকে চলে যা। এটা বলতেই মিম লাঠি দিয়ে আমাকে পিটাতে লাগলো। আমাকে মারছে, তা গায়ের শক্তি গায়ে রেখে, কিন্তু দুই একটা জোরেও মারছে। আর আমি মায়েরে বাঁচাতে আমি মিমের হাত থেকে লাঠিটা নিয়ে নিলাম। মিম আমার হাত থেকে লাঠিটা নেওয়ার জন্য লাফালাফি করতে লাগলো। আমি লাঠিটা উঁচু করে রেখেছি, আর মিম আমার হাত থেকে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলো। ও লাফ দিয়ে লাঠি নিতে গিয়ে আমার ওপরে এসে পড়লো। আমি সামলাতে না পেরে সোজা পড়ে গেলাম, আর মিম আমার ওপরে। পুরি বাবারে, হতচ্ছাড়ি, তোর জন্য আমার কোমরটাই ভেঙে গেল রে। আহা, কি ব্যথা। মিম আমার ওপর থেকে উঠে গেছে। ঠিক হয়েছে, তোর পাপের শাস্তি। তুই বিয়ের জন্য প্রস্তুতি নে, তোকে আমি সোজা করে দেব। এটা বলে মিম চলে গেল। কি শয়তান মেয়ে রে বাবা, যদি একে বিয়ে করি তাহলে আমার কপাল পড়েছে। আমি আস্তে আস্তে উঠে সোজা রুমে চলে গেলাম। ভাবতে লাগলাম কিভাবে বিয়েটা আটকানো যায়। আমি রিয়াকে ফোন দিলাম। রিয়া, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? হ্যাঁ, হঠাৎ একথা জিজ্ঞেস করছো কেন? না, এমনি। তুমি আমাকে নিয়ে পালিয়ে যেতে পারবে? তোমার মাথা ঠিক আছে? কি চাতা বলছো? তুমি এখনো বেকার, তোমাকে নিয়ে পালিয়ে গিয়ে থাকবো কোথায়, খাবো কি? প্লিজ পালিয়ে চলো। আমি পারবো না। রিয়া আমার কোনো কথা না শুনে ফোনটা কেটে দিল। যাক শালা, কি হবে? আমি কি একাই পালিয়ে যাব? পেছন থেকে মিম। পালানোর চেষ্টা করলে কিন্তু তোর খবর আছে। দে, তোর ফোন আমার কাছে দিয়ে দে। তোর আর ফোন চালিয়ে কাজ নেই। মিম চিলের মতো ছো মেরে আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিল। এই, আমার ফোন দে। আমার ফোন তুই নিলি কেন? আমি তোর বড়, আর আমার মুখে মুখে তর্ক করছিস? আমি যেটা বলবো সেটা শুনতে হবে, তা না হলে প্রচুর মাইর দিব। আজ থেকে বিয়ের আগ পর্যন্ত তুই ঘরে বন্দি থাকবি। কালকে বিয়ের সময় তুই বের হবি বিয়ে করতে, তার আগে না। কি যন্ত্রণা, ভালো লাগে না। আল্লাহ, মরে উঠে এলাও। একদিন ঘরে বন্দি থেকে বিয়ের দিন চলে আসলো। বিয়ের দিনের কথা সবাই লেখে, আর ওটা পড়তে বোরিং লাগে, তাই লিখলাম না। সন্ধ্যায় আমি সবার সাথে বসে আছি। মিম রুমে বসে আছে। আল্লাহ, একটু পর আমাকে জবাই দেবে। 11টার দিকে আমাকে জোর করে হাড়ি কাটে ঢুকিয়ে দেওয়া হলো। আমি ভয়ে ভয়ে রুমে গেলাম। আস্তে করে বেলকনির দিকে যেতে লাগলাম, কিন্তু মিম ধমক দিল। আয় এদিকে আয়। আমি ভয়ে ভয়ে গেলাম খাট পর্যন্ত। মিম খাট থেকে নামলো। আমি ভাবলাম আমাকে সালাম করবে, কিন্তু এসেই আচমকা আমার পাঞ্জাবির কলার চেপে ধরে। শোন, তোকে আমি শেষবারের মতো একটা কথা বলি। তুই আমার সব কথা শুনে চলবি, তাহলে আমি কিছু বলবো না। তোর সব কথা শুনবো, কিন্তু আমার কথা না শুনলে, আমার ইচ্ছার বিরুদ্ধে গেলে মেরে বালি চাপা দিয়ে দেবো। কথাটা মনে থাকবে? আমি ভয়ে ভয়ে বললাম, হ্যাঁ। মিম পাঞ্জাবির কলার ছেড়ে দিয়ে সোজা আমার পা ধরে সালাম করলো। এই, আমি তোকে ক্ষমা করে দিছি, সরে যা এখান থেকে, পা ছেড়ে দে। সালাম করতে হয়, আয় খাটে। অসম্ভব, তোর মতো একটা শাকচুনের সাথে আমি খাটে তো দূরের কথা, এক রুমে থাকবো না। যা, চলে যা, তুই তোর বাসায় গিয়ে থাক। দেখ, বিয়ের পরে একসাথে থাকতে হয়। আয়, এখানে আমাকে রাগাস না। তোর সাথে আমি কেন থাকবো রে? তোর শরম করে না একটা পরপুরুষ মানুষের সাথে থাকলে? তোকে শেষবারের মতো বলছি, আমাকে রাগাস না। আমি শেষবারের মতো বলি, চলে যা, দরজা খোলা আছে। এটা বলতে মিম সোজা আমার উপরে ঝাঁপিয়ে পড়ে, আমাকে কিলঘুষি মারতে থাকে। আমিও কম কেসে আমিও পাল্টা আক্রমণ করতে লাগলাম। আমি ওর চুল চেপে ধরলাম। মিম আমার কান খামচে ধরলো। বিরাট মারপিট করতে লাগলাম, সাথে চিৎকার। আমাদের চিৎকার চেঁচামেচিতে আব্বু আম্মু আর বাসায় থাকা কয়েকজন, মানে আমাদের চাচাতো ভাই বোনেরা চলে আসলো। আমাদের থামিয়ে দিয়ে, কে রে, তোরা বাসর রাতেও মারপিট করছিস? তোরা কি ভালো হবি না? আম্মু, ও আমার কোনো কথা শুনছে না, আমাকে রাগিয়ে দিচ্ছে। ওই কেব্বে তুই, যে তোর কথা আমায় শুনে চলতে হবে? চল, রাস্তা মাপ। দেখ,
তোরা স্বামী স্ত্রী, এখন আর ঝগড়া করলে চলে না। নিজেদের মধ্যে মিটিয়ে নিস, আর যেন কোনো ঝগড়া না হয়। আমি তো ঝগড়া করতে চাচ্ছি না, কিন্তু ও তো নিজেই ঝগড়া করছে। আরফান, আর যেন না শুনি, এবার কিন্তু আমি মায়ের দিব, কথাটা মাথায় থাকে যেন। এটা বলে আমরা রুম থেকে চলে গেল। আয়, আমরা ঝগড়া না করে চল না একসাথে থাকি। আমরা তো বড় হয়েছি, এখন থেকে আর ঝগড়া করবো না, ঠিক আছে? তুই আমার কানটার লেখে আচ্ছা, আমার কথা শুনে চলবে, তাহলে আর ঝগড়া করবো না। কেববে তুই যে আরফান তোর কথা শুনে চলবে? আমার বাসা, আমার রুম, আমার ঘাটে বসেছিস, তোর কথা শুনে চলতে হবে? তুই কি প্রেসিডেন্ট? এখানে থাকলে হলে আমার কথা মতো থাকতে হবে। আচ্ছা, আমিও তো সব কথা শুনে চলবো। বল কি কথা? আমার রুম থেকে যা। কই যাব? আর আজ থেকে তো এটা আমার রুম, তোর সব কিছুই তো আমার। আমি তোর অর্ধাঙ্গিনী, আর তুই আমাকে বলছিস চলে যেতে? সর, আমার ঘুম পাচ্ছে। তুই ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দেবো। লাগবে না, তোর বিশ্বাস নেই। তুই মির্জাপুরের থেকেও বেশি বিশ্বাসঘাতক। মুখ সামলে কথা বল। সর, আমার ঘুম পাচ্ছে। আমি খাটে গিয়ে শুয়ে পড়লাম। সারাদিন অনেক ধকল গিয়েছে। আমি শোয়ার সাথে সাথেই ঘুম চলে আসলো। সকালে আমার ঘুম ভাঙতেই রক্ত গরম হয়ে গেছে রাগে। সকালে ঘুম থেকে উঠে দেখি মেয়ে আমার বুকের ওপর শুয়ে আছে, একদম নিষ্পাপ শিশুর মতো শুয়ে আছে, বাচ্চাদের মতো করে। কিন্তু আমার মাথায় শনি চাপ দিল। আমি এক ধাক্কায় খাট থেকে ফেলে দিলাম। শাকচন্নি, তুই সারা রাত আমার উপর ভর করেছিলি। মিমো ভয় পেয়ে গেছে, ও খানিকটা চমকে গেছে। শাকচন্নি, পেতনি, ডাইনি, তুই আমার ওপর কেন শুয়েছিলি? আবার 8 ফিট লম্বা খাটে কি আর কোনো জায়গা ছিল না? কুত্তা, তুই আমাকে খাট থেকে ফেলে দিলি কেন? তোকে তো আজকে আমিও তোর ব্যবস্থা নিচ্ছি। আমার বুকে ভর করা। মিম সোজা লাফ দিয়ে উঠে খাটে এসে আমাকে দিয়ে আমার বুকের ওপর বসে 2 হাত দিয়ে আমার গলা চেপে ধরে আছে। আমাকে ঘুমন্ত অবস্থায় ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দেওয়া? তোকে আজকে আমি জমের বাড়ি পাঠিয়ে দেবো। বাঁচাও, কে আছো? বাঁচাও, ডাইনি আমাকে মেরে ফেললো। আমি মিমকে ছাড়িয়ে ওর নাক টেপে ধরলাম। আমি এক হাত দিয়ে ওর নাক আর এক হাত দিয়ে চিমটি কাটছি, চারটি দিচ্ছি। মিমও থেমে নেই, সেও অ্যাকশন চালিয়ে যাচ্ছে। আমার চুলের মুঠি চেপে ধরে আছে আর এক হাত দিয়ে কিলঘুষি মারছে। আমাকে খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দাও, দেখ কেমন লাগে। আমার বুকে থাকা দেখ। আমাদের মারামারি আর গন্ডগোলের শব্দে আব্বু আর বাচ্চারাও চলে আসলো। আম্মু তো আমাদের কাণ্ড দেখে চোখ বড় বড় করে আমাদের দিকে তাকিয়ে আছে। বাচ্চারা আমাদের ছাড়িয়ে নিল। আল্লাহ, তোরা কি কোনো দিন ভালো হবি না? সারা জীবন এমন ঝগড়া মারপিট করবি? ওই, আমাকে খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কেন ধাক্কা দিল? আমাকে ঘুমন্ত অবস্থায় ধাক্কা দিয়েছে। ওর তো আমি তোকে লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে ফেলে দেওয়া উচিত। তোদের মারামারি করে রাগ মেটেনি? ওরে তো সেই এরশাদের আমল থেকে পিটাইলেও রাগ মিটে না। তোকে আমি মেরে জমের মতো সাইজ বানিয়ে দেবো, হতচ্ছাড়া। আমি আর সহ্য করতে পারছি না। নে, তোরা মারপিট কর, দেখি কতক্ষণ পারিস তোরা। আজ সারা দিন তোরা মারপিট কর, আজ তোদের এটাই কাজ। ওই টাক্কুর মেয়ে, তোকে আমি যুদ্ধের জন্য আহ্বান করছি। আয়, দেখি তোর কত ক্ষমতা। তুই আমার আব্বুকে মোটেও টাকু বলবি না। ওলে লে লে লে, তোর বাপের মাথায় বুঝে চুলের কারখানা? কয়টা চুল আছে তোর বাপের মাথায়? পুরো একটা ফুটবল খেলার মাঠ। তোর বাপের মাথায় আমি আলু চাষ করে কোটিপতি হব। তোর বাপের মাথা আমাকে লিজ দিবি। আমার কথা শেষ হওয়ার আগে মিম আমার উপর আক্রমণ শুরু করে দিল। একটা বালিশ দিয়ে খুব পেটাতে লাগলো। আমি অন্য একটা বালিশ দিয়ে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করছি আর সুযোগের সদ্ব্যবহার করছি। আর আম্মু আমাদের কাণ্ড দেখছে, মনে হয় রেগে আছে। এভাবে 1 ঘন্টা যুদ্ধের পর আমরা হাঁপিয়ে গেছি। আমি আর মিম বসে পড়লাম। বালিশগুলো শহীদ হলো। আমাদের বসার সাথে সাথে আম্মু আমার আর মিমকে পিটাইতে লাগলো। কি রে, থামলি কেন? আজ থামলে তোদের মায়ের দেখি কতক্ষণ পারিস। মারপিট কর। আমি আর মিম এবার আম্মুর মাঠ থেকে বাসার জন্য পালিয়ে বেড়াচ্ছি। আম্মু, আমি আর মারামারি করব না। আম্মু, আমিও না। তোদের একসাথে একটা বনে রেখে আসতে হবে, তখন তোরা সেখানে মারপিট করবি, তাহলে আর কেউ দেখতে পাবে না, আর আমাদেরও একটু শান্তিতে থাকা হবে। আমি আম্মুর কথা থেকে বাঁচার জন্য সোজা বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে আসলাম। আমি আসার পর মিম গেল। ধুর, আমার কি হবে? আমি তো রিয়াকে ভালোবাসি। যাই, রিয়াকে ফোন দেই। আমাদের বিয়ে হয়েছে তা আমি রিয়াকে জানাইনি। হ্যালো রিয়া, কেমন আছো? চিটার বাটপার, লজ্জা করে না বিবাহিত একটা মেয়েকে ফোন দিতে? আর তুই আমার সাথে কেন এমন করলি? কেন আমাকে ঠকালি? সর্বনাশ, রিয়া কিভাবে জানলো?
কি বলছো আমার জান পাখি? কুত্তা, লজ্জা করে না? তুই তুই তো একটা চিটার। আর কোনোদিন ফোন দিবি না আমাকে, ঠিক আছে? রিয়া আরও প্রচুর পরিমাণে জারি দিয়ে ফোনটা কেটে দিল। আমাকে দিয়ে ভুল বুঝে ছেড়ে চলে গেল। রিয়া ফোনটা কেটে দিল। পেছনে তাকিয়ে দেখি মিম সত্যিটা দাঁত বের করে হাসে। তা তোর রিয়া কেমন ভালোবাসা দিল? খুব আদর করলো বুঝি? তার মানে তুই রিয়াকে বলেছিস আমার বিরুদ্ধে? ওরে বাবালে, লজ্জা করে না বিয়ের পরে তুই অন্য মেয়ের সাথে কথা বলতে? তোর জন্য আমার রিয়া আমাকে ছেড়ে চলে গেল। আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না। ভাষণ বন্ধ কর, চুপচাপ বেরিয়ে যা। তোর ব্যবস্থা আমি নেব। আমি চুপচাপ বাইরে এসে বসে আছি। কয়েকটা চাচাতো ভাবিরা আমার পাশে এসে বসলো। দেবর, বাসর কেমন কাটলো? বাসর কার? কেন তোমার? কালকে যে বাসর করলে। আমি বাসর করিনি, যুদ্ধে গিয়েছিলাম। আমি রাগে গজগজ করতে ছাদে চলে আসলাম। আমি ছাদে গিয়ে একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। ফিরুল্লাহ, আমি কিন্তু সিগারেট খাওয়া তো কোন ছাড়, গন্ধ সহ্য করতে পারি না। মাঝে মাঝে খাই। ছাদ থেকে লুকিয়ে সিগারেট খেয়ে নিচে চলে আসলাম। আসার পর মেহমানদের আপ্যায়ন করতে করতে দুপুর পার হয়ে গেল। আমি রুমে শুয়ে আছি, এমন সময় মিম আমার সামনে আসলো। এই সরে যা, আমি ঘুমাবো। তোর কথা মতো আমার চলতে হবে নাকি? তাই চলতে হবে। আমি যদি বলি উঠতে তো উঠতে হবে, বসতে বললে বসতে হবে। মেরে পেছন লাল করে দেব। তোর ফোনে একটা ভিডিও গেছে, ভিডিও ফুটেজটা দেখে তারপর আমার সাথে কথা বলবি। আমি ফোনটা দিয়ে ভিডিও দেখে চোখ দুটো ছানামানা হয়ে গেল। হ্যাঁ, এটা তুই কি করলি? ডিলিট করে দে প্লিজ। জাদু, তোমার নাকে দড়ি দিয়ে ঘোরানোর একটা সুযোগ আমি পেয়েছি। হাতছাড়া করি কিভাবে বলো? প্লিজ কাউকে দেখাস না। আমার কথা শুনলে দেখাবো না। এরপর আমার কথায় অবাধ্য হলে সবার আগে আমার শাশুড়ি মাকে দেখাবো। আমি শেষ। মিম আমার সিগারেট খাওয়া ভিডিও করেছে। আমার ফোনের ক্যামেরাটা জোস কিন্তু, দেখ না কত ক্লিয়ার ভাবে উঠেছে, পুরা এইচডি। প্লিজ ডিলিট করে দে। আমার কথা মতো থাকলে আমি ডিলিট করে দেবো, কারোর সাথে কিচ্ছু বলবো না। কি করতে হবে বলো? আমার মাথায় তোর হাতটা রাখ। পারবো না। আমি কেন তোর কথা শোনো? তাহলে ওই ভিডিওটা আমি আম্মুকে গিয়ে দেখাই। এ না না, ব্ল্যাকমেল করছিস কেন? আমি রাখছি তো। আমি মিমের মাথায় একটা হাত রাখলাম। আমি যা বলবো তাই বলবি, স্কুলে শপথ পাঠ করার মতো। আচ্ছা বল, আমি আর কোনোদিন কোনো সিগারেট, বিড়ি, মোট কথা নেশা জাতীয় দ্রব্য খাওয়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করব না। এবার তুই বল। আমি আর কোনোদিন কোনো সিগারেট, বিড়ি, মোট কথা নেশা জাতীয় দ্রব্য খাওয়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করব না। আর যদি করি তাহলে? আর যদি করি তাহলে? তাহলে তাহলে সাউদিয়া হাসান মিম অর্থাৎ আমি যেন মারা যাই। সাথে সাথে আমি হাত ছাড়িয়ে নিলাম। কি হলো বল? এটা বলতে পারবো না। আমার কথার অবাধ্য হচ্ছিস? এটা আমি বলতে পারবো না। প্লিজ, তোর কাছে একটা রিকোয়েস্ট করি, তুই এসব ছাইপাস খাস না। এসব খেলে শরীরের ক্ষতি হয়। তুই কি জন্য খাস? আর যেন খাস না। আমি কোনো উত্তর দিলাম না। আমি মিমের দিকে তাকিয়ে আছি। আপনারা কি ভাবছেন? মায়ের পরে তাকিয়ে আছে। আমি ওর হাত থেকে ফোনটা নিয়ে নিলাম, নিয়ে ভিডিওটা ডিলিট করে দিলাম। এবার কি হবে? আমাকে কর ব্ল্যাকমেল? ওয়েট জাদু, আমি তোকে হাড়ে হাড়ে চিনি। তোর মতো শয়তানের জন্য আমি এমন একটা ভিডিও মাত্র 1 কপি রাখবো নাকি? আমার ইমেলে সেভ করা আছে, আমার নিজের প্রোফাইলে আছে। তুই এত সহজে রেহাই পাবি না। আমি তোর সব কথা শুনে চলবো, তবু ওটা কাউকে দেখাস না। আমি আগেও বলেছি যে আমার কথা শুনে চললে কাউকে দেখাবো না। চল নিচে চল। মিম নিচে চলে গেল। ধুর, ভাল লাগে না। কেন যে একটা পাপ্পি দিতে গেলাম। এক পাপ্পিতে আমার জীবন তছনছ হয়ে গেছে। রিয়া আমার থেকে আলাদা হয়ে গেছে। আর একটা সিগারেট খেতে গিয়ে আমি মিমের কাছে বন্দী হয়ে গেলাম। আমি নিচে গেলাম। কি রে, আর তোরা মারামারি করবি না? না না আম্মু, ও তো বললো যে আর কোনোদিন মারপিট করবে না। ও একদম ভালো হয়ে গেছে। তাইলে তো খুব ভালো। এবার তাহলে মিল হলো? হ্যাঁ, হাতি গাথায় বলে ব্যাঙও চাটি মারে। আমার একদিন দিন আসবে, সেদিন আমিও দেখে নেব। কি হলো, আবল তাবল বলছিস? না না আম্মু, ও কিছু বলছে না। আমি রাগ সহ্য করতে না পেরে সোজা রুমে চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া করে আমি রুমে শুয়ে আছি। শনি হাজির হলো। কি করছিস? এই তো হেলিকপ্টার চালাচ্ছি। মিথ্যে কথা বললি কেন? তুই তো ফোন টিপছিস। দেখতে তো পাচ্ছিস, তা আবার জিজ্ঞেস করছিস কেন? কি মুখে মুখে তর্ক? সর, আমি ঘুমাবো। আমি খাট থেকে নেমে গেলাম।
কই যাচ্ছিস? নিচে যাচ্ছি। কেন? আমি ঘুমাবো আর তুই নিচে যাচ্ছিস কেন? তুমি ঘুমাবে, তা আমার কি? আমার মাথা ব্যথা করছে, মাথা টিপে দিবি। তোর বাবা আমারে চাকর রাখছে তোর মাথা টিপে দেওয়ার জন্য? বল। আচ্ছা যা। আম্মু! সর, টিপে দিচ্ছি। তোরা আসলেই বাঙালি, সোজা কথা বুঝিস না। এভাবে ব্ল্যাকমেল করছিস কেন? আমারও তো দিন আসবে। চুপচাপ টিপে দে, প্রচুর মাথা ব্যথা করছে, ভালোভাবে টেপ। আমি একটা সুযোগ পাই, তোর ব্যবস্থা করব। 10 মিনিট ওর মাথাটা টিপে দিলাম। আমি বিকেলে আড্ডা দিতে চলে গেলাম। আমি সারা বিকেল আড্ডা দিয়ে রাত 11টার সময় বাসায় আসলাম। আজ একটু দেরি হয়ে গেছে। বাসায় এসে তো আমি ভয়ে লাল হয়ে গেছি। মিম দাঁড়িয়ে আছে আর হাতে একটা লাঠি। মিম রেগে আগুন হয়ে আছে। মিম লাঠিটা নিয়ে আমাকে পিটাইতে যাবে আর আমি আমার সব কথা শুনতে হবে, তারপর যা ইচ্ছা তাই করবে। তুই এত রাত পর্যন্ত বাইরে আছিলি কেন? না মানে আসলে। কি বলছিস? আরে কি বলবো ভেবেই তো পাই না। বল, এত রাত পর্যন্ত বাইরে ছিলি কেন? আসলে আমার এক বন্ধু আছে না, সে মোটা করে, সে অ্যাক্সিডেন্ট করেছে, তাই হাসপাতালে গিয়েছিলাম রক্ত দিতে। মিশা কথা বললাম। এটা বলতেই মিম লাঠিটা ফেলে দিল। তা সে সুস্থ আছে তো? পুরাই সুস্থ। মানে এখন পুরাই সুস্থ। আমি যখন খেয়ে শুতে যাব তখন হলো আরও ঝামেলা। রাতে শুতে গিয়ে হলো ঝামেলা। আমি খাটের সাইড ঘেঁষে শুয়ে পড়লাম, কিন্তু মিম রুমে এসে। এই, এভাবে শুয়ে আছিস কেন? পড়ে যাবে তো। খাটের মাঝখানে আয়। না, এভাবেই ভালো, আমি এমন করেই থাকবো। তোকে বলছি না যে মুখে মুখে তর্ক করবি না। আমি যেটা বলবো সেটা শুনতে হবে। ভিডিওর কথা ভুলে গেছিস নাকি? এভাবে ব্ল্যাকমেল করা উচিত নয়। মাঝখানে আসো। বাবা কি উদারতা! আমি ভয়ে মাঝখানে গিয়ে শুয়ে পড়লাম। আমার কথা বলার আগে মিম আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। এই সর, এখানে থাকছিস কেন? কোনো কথা না, চুপচাপ শুয়ে থাক। আমার এখানে ভালো লাগছে। তুই আমার বুকে কেন? এত জায়গা থাকতে? আমার ভালো লাগছে তাই থাকছি। তোর কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা। কিচ্ছু করার নেই। আমি যতদিন বেঁচে থাকবো এখানেই থাকবো। কোনো নড়াচড়া করবি না, শুধুই শুয়ে থাক, আর কোনো কথাও বলবি না। ধুর, ভাল লাগে না। আর একটা কথা, সকালে যদি দেখি আমি খাটে বা অন্য জায়গায় শুয়ে আছি, তাহলে কিন্তু ঘুম থেকে উঠে যেন দেখি আমি তোর বুকে ঠিক এইভাবেই শুয়ে আছি। মিম আমার বুকে গড়ে মেরে শুয়ে আছে, আমাকে ব্ল্যাকমেল করে এসব করছে। আমি একটা সুযোগ পাই, একটু একটু ভালো লাগছে। এমন কিউট একটা মেয়ে আমার বুকে, কিন্তু মিম তো আমার শত্রু। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখে মিম সেইভাবে বাচ্চাদের মতো করে শুয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে আর কিছুটা চুল মিমের মুখে এসে পড়েছে। এত রাগী আর কুত্তিগিরি একটা মেয়ে, এত কিউট। আমি তো মিমকে সরিয়ে দিতেও পারছি না। আমাকে ব্ল্যাকমেল করে এসব করছে। আমি চুপচাপ শুয়ে আছি। 10 মিনিট পর মিমের ঘুম হয়ে গেল। শুভ সকাল। অশুভ সকাল। তুই তো আমার উপরে বিরক্ত হচ্ছিস, বল। না না, মোটেও না, খুব শান্তিতে আছে। জানিস, আগে তোকে দেখলে না আমার খুব রাগ হতো, আমি সহ্য করতে পারতাম না। কিন্তু যেদিন তুই আমাকে কিস করেছিলি সেদিন থেকে সব এলোমেলো হয়ে গেছে। আমি সেদিন সারা রাত ঘুমাইনি, শুধু তোর কথাটা ভেবেছি। জানিস, যখন পাপ্পিটা দিয়েছিলি তখন আমার একটা অন্যরকম অনুভূতি হয়েছিল, যা আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি রাগের বশে তোকে থাপড় দিয়ে ফেলেছিলাম। এই, আমি যেসব কাজ করছি তোকে রাগিয়ে দিচ্ছি, তা তুই কি বোর হচ্ছিস? জানিস, আমি তোকে অনেকটা ভালোবেসে ফেলেছি, অনেকটা, যা এখন তোকে নিয়ে ভাবতে আমার সব থেকে বেশি ভালো লাগে। সর, আমি ফ্রেশ হতে যাব। চল একসাথে যাই। লজ্জা শরম কিছুই নেই তোর? আমি চলে গেলাম ফ্রেশ হয়ে। বাইরে এসে বসে আছি। একটু পর মিম আসলো। আমি বেলকনিতে বসে বসে বাতাস খাচ্ছি আর ভাবছি কিভাবে মুক্তি পাওয়া যায়। আমি এসব আর সহ্য করতে পারছি না। কিছুক্ষণ পর মিম আমাকে রুমে রাখলো। শোন, গুছিয়ে নে, আমরা আমাদের বাসায় যাব। তুই যা, আমার ইচ্ছে নেই। একদম মুখে মুখে তর্ক করবি না, যেটা বললাম সেটা গিয়ে কর। আমি তো গুছিয়ে আছি, এত আর লন্ডনে যেতে হবে না। আমি এই 3/4 প্যান্ট পরে যাব। একটু পর দেখি মিম লাঠি নিয়ে আমার দিকে আসে। আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। কি জন্য লাঠি নিয়ে আসেন? আমাকে মিথ্যা বলা, আমার সাথে চিট করা। কি করলাম? কাল রাতে বন্ধুর সাথে পার্টি দিয়ে আমাকে মিথ্যা কথা বলা। এই রে, জানলো কিভাবে? মিম লাঠিটা নিয়ে আমাকে মারতে থাকলো। আমার প্রচণ্ড রাগ হচ্ছে। আমি আজকে আর কোনো আটকালাম না, চুপচাপ সহ্য করে যাচ্ছি। কিন্তু লাঠি 2-3টা বাড়ি দিয়ে মিম আমার দিকে তাকিয়ে আছে।
আমার দিকে একভাবেই তাকিয়ে আছে। থামলি কেন? মার আমাকে, আমাকে আরো পেটা। তোর কি কষ্ট হয়ে গেছে? তুইও তো আমাকে মারিস, কিন্তু এখন কোনো প্রতিবাদ করলি না কেন? তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস। তোর জন্য আমার সব কিছু শেষ, নিজের স্বাধীনতাটুকু হারিয়ে গেছে। থামলি কেন? মার। তুই আজকে আর আমার উপরে আক্রমণ করলি না কেন? চুপচাপ সহ্য করছিস কেন? কেন থামলি? মার আমাকে। সবসময় তো আমাকে প্যারা দিস। আমাকে হয় মুক্তি দে, না হলে শেষ করে দে। আমার আর এসব ভালো লাগছে না। তুই রাগ করেছিস আমার উপর? তুই তো সবসময় আমার সাথে ঝগড়া করিস। আমি একটা মারলে তুই দুইটা মারিস, কিন্তু তোর কেন এমন পরিবর্তন হয়ে গেল? হ্যাঁ, আমার দুর্বলতা সাইডের ভিডিও ফুটেজ দিয়ে আমাকে ভয় দেখায়, ব্ল্যাকমেল করিস আমাকে। আমাকে তো তোর দাস বানিয়ে রেখেছিস। ওই, খুব লাগছে না রে? দেখ, আমি ভাবছি তুইও আমাকে মারবি, আমার সাথে মারামারি করবি, সেই জন্য আমি তোর গায়ে হাত তুলেছি। আমি বুঝতে পারিনি তুই এমনটা করবি। সর এখান থেকে, গরমের জোতাদান করতে আসছে। ওই, আমি তো তোকে খুব ভালোবাসি, আর আমি সব সময় তো তোর সাথে মারপিট করি, ঝগড়া করি, কিন্তু তুই তো কোনোদিন এমনটা করিস নাই, তো এখন কেন করছিস? কিছু বলাও তো তোকে যাবে না, কিছু বলতে গেলেই ভিডিওর ভয় দেখাস। তুই কি ভাবছিস আমি ওই কথা সবাইকে বলবো? মোটেও না। আমি কেন এমন করব? আর সেই ভিডিওটি তোকে দেখানোর পরেই ডিলিট করে দিয়েছি। তুই আমার লাইফটা হেল করে দিয়েছিস। আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি যে তুই কষ্ট পাচ্ছিস। আসলে সেই ছোট থেকে তো মারপিট করে এসেছি, তখনও তো অনেক ব্ল্যাকমেল করেছি। আমি 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 আসলে ভাবলাম এটাও তুই ফান হিসেবেই নিবি, আর আমিও ফান হিসেবেই করেছি। কোন দিন যে কি ভুল করেছি, যার জন্য তোর মতো একটা রংকাইটিস আমার জীবনে আসে। আমি তোর জীবনটা নষ্ট করে দিচ্ছি বল? হ্যাঁ, তোর জন্য আমাকে ভুল বুঝে দিয়েছে। আমি রিয়াকে খুব ভালোবাসতাম। আমিও তোকে খুব ভালোবাসি, জানিস। এখন আমার সবচেয়ে ভালো লাগে তোকে নিয়ে ভাবতে। আদিক্ষেতা, তুই কেন বিয়ে করলে আমাকে? আমি তো তোকে পছন্দ করি না। প্লিজ চলে যা, তোকে আমার ভালো লাগে না। এভাবে বলিস না, আমার কষ্ট লাগে, তোকে ছাড়া থাকতে পারবো না। তুই আমার সাথে থাকলে আমি থাকতে পারবো না। প্লিজ মুক্তি দে আমায়, আর ভালো লাগছে না। মুক্তি চাস আমার থেকে? হুম। আচ্ছা ঠিক আছে, মুক্তি পেয়ে যাবে। দেখিস, একদিন তোর জীবনে এই মিম নামের কেউ থাকবে না। কেউ আর তোকে বিরক্ত করবে না, কেউ তোর সাথে সিধে এসে ঝগড়া করবে না। আমি চলে গেলে তুই কি আমাকে মিস করবি? তুই চলে গেলে আমি বাচ্চাদের দিয়ে হডি লুট দেব। এতটাই ঘৃণা করিস আমাকে? হ্যাঁ, তুই চলে যা। আমি রিয়াকে ভালোবাসি, আর রিয়াকে বিয়ে করতে চাই। আমি যে তোর বউ। সে ডিভোর্স দিয়ে দিলে আর বউ থাকবি না। মিমের চোখ দিয়ে পানি চলে আসলো। ওর দুই চোখ দিয়ে পানি গড়িয়ে মুখে ভেসে যাচ্ছে, চোখের পানি গড়িয়ে ঠোঁট বেয়ে পড়ছে। মিম আমাকে আচমকা শক্ত করে জড়িয়ে ধরলো। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। একটু পর ছেড়ে দিয়ে, ভালো থাকিস, আর হয়তো দেখা হবে না। আর আমি দোয়া করি যেখানে থাকিস খুব ভালো থাকিস। মিম চলে গেল, ওর বাসায় চলে গেল। একটু পর আম্মু এসে, কি রে মিম গেল, তা তুই মিমের সাথে গেলি না কেন? কেন যাব আমি ওর সাথে? ওকে আমার ভালো লাগে না, ও বাজে একটা মেয়ে। তাই না? ওকে ভালো লাগে না? আচ্ছা, দেখা যাবে কতক্ষণ ওকে ছাড়া থাকতে পারিস। সারা জীবন থাকতে পারবো। আচ্ছা, তুই যদি থাকতে পারিস তাহলে আমি কিছু বলবো না, তবে আমি গ্যারান্টি দিচ্ছি তুই মিমকে 1 সপ্তাহের মধ্যে নিয়ে আসবি। তুই মিমকে ছাড়া থাকতে পারবি না। দেখা যাক। আর তোমার যে গ্যারান্টি সেটা হলো বরফ, যা গলে যাবে। আমি আম্মুর সাথে আর কথা না বাড়িয়ে রুমে এসে শুয়ে পড়লাম। যাক বাবা, আর কেউ নেই বেড়াতের মতো। আমি শান্তিতে শুয়ে আছি। দুপুরে খেয়ে একটা ঘুম দিলাম। বিকেলে ছাদে গেলাম। আজকে আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। আমি একটা সিগারেট বের করে গালে দিয়ে ধরাতে যাব, ঠিক তখনই মিমের কথা মনে পড়লো। মিম যে আমাকে ওর মাথায় হাত রাখিয়ে সিগারেট না খাওয়ার জন্য শপথ করেছিল। ধুর, মিম তো নেই, আর আমি খাবো, কার কি আসে যায়। আমি সিগারেট মুখে দিতে গেলে শুধু মিমের কথা মনে আসে। কিছুতেই সিগারেট খেতে পারছি না। আমি সিগারেট ফেলে দিলাম। না চাইতে মিমদের ছাদের দিকে তাকালাম, কিন্তু ছাদে কেউ নেই। আমি নিচে গিয়ে রুমে শুয়ে পড়লাম। খুব শান্তিতে আছি, তবুও কেন যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে। কেমন যেন একটা শূন্যতা কাজ করছে। আমি রাতে খেতে গিয়েও ঠিকভাবে খেতে পারছি না। ধুর, আমি তো মিমকে ঘৃণা করি, তা আমি কেন এসব ভাবছি?
আমি রাতে খেয়ে শুতে চলে আসলাম। আমি খাটের ধার করে শুয়ে পড়লাম, কিন্তু আজ তো মিম নেই। তাহলে আমি কেন এসব ভাবছি? আমি তো পুরো খাটে শুয়ে রাজত্ব করব। আমি শুয়ে পড়লাম, চোখ বুঝতেই মিমের ছবি ভেসে আসলো। ছোটবেলাতে মিম কেমন মোটু কিউট ছিল, কত মায়ের দিছি, কত ঝগড়া করেছি। আমার ঘুম আসে, কিন্তু আমার চোখে শুধু মিমের চেহারাটাই ভেসে আসছে। মিমের সেই হাসিটা, যেটা আমার সাথে মারপিট করে জিতে গিয়ে ভেঙচি কেটে হাসি দিত। কেন ওই শাকচুনির কথা মনে আসে? আমি মনের সাথে যুদ্ধ করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলাতে ঘুম চোখে মিমকে বুক থেকে সরিয়ে দিতে গিয়ে শক খেলাম। মিম কই? ক্ষণিকেই মনে পড়ে গেল শাকচুনিটা তো চলে গেছে। আমি ফ্রেশ হয়ে খেতে বসলাম। কি রে, কেমন ঘুম হলো? ভালো। সত্যিই ভালো ঘুম হয়েছে? হ্যাঁ, সত্যি ভালো ঘুম হয়েছে। আমার তো ভালো ঘুম হয়েছে, শুধু মিমকে একটু মিস করেছি, আর কিছু না। কিন্তু কয়েকদিন গেলেই ভুলে যাব। আমি রুমে এসে শুয়ে পড়লাম। অন্যান্য দিনে এ সময় আমি মিমের সাথে মারপিট করতাম। যাক বাবা, আজকের বিরক্ত করার জন্য কেউ নেই। আমি ফোনটা দিয়ে ঘাটাঘাটি করছি, হঠাৎ গ্যালারিতে গিয়ে দেখি মিমের কিছু পিক। তাইলে সেদিন ফোন দিয়ে পিক তুলেছিল। আমি কি মনে করে মিমের পিকগুলো দেখতে লাগলাম। শাকচুনি পিক তুললে এত সুন্দর হয় নাকি? কত সুন্দর করে সেলফি তুলেছে। পিকগুলো ডিলিট করতে গিয়েও পারলাম না ডিলিট করতে। কেমন একটা মায়া কাজ করলো। আমার ভালো লাগছে না, তাই একটু বাইরের দিকে গেলাম। অন্যদিকে মিমের সাথে মারামারি করে সবসময় পার হয়ে যায়, কিন্তু আজ সময় মোটেও যাচ্ছে না। এক এক মিনিট মনে হচ্ছে এক একটা মাস। কেন এমনটা হচ্ছে? বাইরে ভালো লাগছিল না। আমি বাসায় এসে গোসল করলাম, মাথা ধরেছে। আমি অনেকক্ষণ গোসল করলাম, গোসল করে বাইরে আসলাম। কিছুই ভালো লাগছে না। ওই মেয়েটা এমন কি করলো যে আমি ওর কথা সবসময় ভাবছি? দুপুরে দিলাম ঘুম, বিকেলে বসে আছি। কি রে আরফান, কি করছিস? এই তো বসে আছি। বসে বসে মিমের কথাই ভাবছিস বুঝি? আম্মু কিভাবে বুঝতে পারলো? মোটেও না। ওই শাকচুনি চলে গেছে তো ভালো হয়েছে, এখন বিন্দাস আছি। হ্যাঁ, আর কেউ ডিস্টার্ব করছে না, আর কারোর সাথে মারপিট করছিস না। আমি আর কোনো কথা না বলে সোজা চলে গেলাম ছাদে। এভাবে 3 দিন পার করলাম। এই 3 দিন আমার সবচেয়ে খারাপ সময় গেছে। আমার মনে পড়ে না যে মিমকে ছাড়া 3 দিন কাটিয়েছি। সেই ছোট থেকে একসাথে আমি খুব ঝগড়া করেছি, খুব মারপিট করেছি, কিন্তু আজকে আর মারপিট করতে পারছি না। যদি সেদিন পাপ্পি না দিতাম তাহলে হয়তোবা আজ আমার সাথে সামনে থেকে ঝগড়া করতো। কিন্তু এই তো বললো যে আমাকে ভালোবাসে, তা আমাকে ছেড়ে কিভাবে আছে? আমি তো ওকে ভালোবাসি না, তাই আমার থাকতে কষ্ট হচ্ছে। আর ওই ভালোবেসে আমাকে ছাড়া আছে। আমি সন্ধ্যায় শুয়ে আছি। এ কয়েকদিন আমি আর কলেজ যাইনি, শুয়ে সে মিমের কথা ভাবছি। কিন্তু কীভাবে জানি না, আমার চোখ দিয়ে নিজের অজান্তেই চোখে পানি চলে এসেছে। পানি গাল বেয়ে বালিশে পড়ছে, তা আমার খেয়াল নেই। আম্মু আমার রুমে আসলো, সেদিকে খেয়াল নেই। আরফান, তুই কান্না করেছিস কেন? কই কান্না করছি? আমি কেন কান্না করব? কি হয়েছে? তোর চোখে পানি কেন? জানি না আম্মু, চোখে হঠাৎ পানি চলে আসলো, কিন্তু আমি তো কান্না করছি না। আমি জানি, এটা হলো কাউকে মিস করার কান্না, কাউকে হারিয়ে ফেলার কান্না। আমি তোকে এই কয়দিন খেয়াল করেছি, তুই ভালো নেই, তুই অনেকটা মনমরা হয়ে গেছিস। কেন আম্মু? আমার আর কিছু ভালো লাগছে না। কার কথা খুব মনে পড়ে? আমি তো আগেই বলেছিলাম যে তুই মিমকে ছাড়া 1 সপ্তাহ ভালো থাকতে পারবি না, কিন্তু তুই সপ্তাহ তো হলোই না, তার আগে থেকেই তো তুই মিমকে মিস করছিস। সত্যি আম্মু, শুধু ওই শাকচুনির কথা মনে আসে। কেন আসে আম্মু? তুই মিমকে ভালোবাসিস তাই মনে আসে। এদিকে তুই এমনভাবে আছিস, আর ওদিকে মিম কান্না করে না খেয়ে শুকিয়ে যাচ্ছে। তাও আসে না কেন? তার মানে ও আমাকে ভালোবাসে না? তুই যা, গিয়ে নিয়ে আয়। তুই গেলেই আসবে। আমরা গিয়েছিলাম, কিন্তু মিম কিছুতেই আসছে না, খুব কান্না করছে। আম্মু চলে গেল, আমি শুয়ে আছি। আচ্ছা, আমি যে রিয়ার সাথে প্রেম করেছিলাম, কিন্তু রিয়া চলে গেলে আমার তো এত কষ্ট হয়নি, কিন্তু মিম চলে গেলে সব কিছু কেন এমন এলোমেলো হয়ে গেছে? আজকে যেন মিমকে বেশি মিস করছি। মিমও ওদিকে কান্না করে যাচ্ছে। আমিও মিমকে খুব ভালোবেসে ফেলেছি। আমি তো মিমকে ছাড়া থাকতেই পারছি না। খুব মিস করছি মিমকে। মিমের সাথে মারামারি করা, ওর গায়ে ময়লা দেওয়া, ওরে রাগিয়ে দিয়ে দৌড় দেওয়া। আজকে মিম নেই, তাহলে আমি কার সাথে এগুলো করব? মিম, তুই কোথায়? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও চাই না। হঠাৎ যেন দেখছি মিম অ্যাক্সিডেন্ট করেছে। আমি মিম বলে চিৎকার দিয়ে উঠলাম। আমি মিমকে নিয়ে অত খারাপ স্বপ্ন কেন দেখলাম? আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:30 বাজে। মিমের কিছু হয়নি তো? কেন এত বাজে স্বপ্ন দেখলাম? মিমের কিছু হয়নি তো? মিমের কিছু হয়নি তো? কেন এমন স্বপ্ন দেখলাম? আমি সোজাকে চলে গেলাম মিমদের বাসার সামনে।
এত রাতে কলিং বেল বাজালাম, কিন্তু কেউ দরজা খোলো না, সবাই ঘুমিয়ে আছে। বেশ খানিকটা সময় পর আন্টি দরজা খুলে আমাকে দেখে রীতিমতো ভয় পেয়ে গেছে। আরফান, তুমি এত রাতে? মিম কোথায়? কেন? মিম ওর রুমে আছে। আচ্ছা, আপনি রুমে যান, আমি যাচ্ছি। আমি দৌড়ে মিমের রুমের সামনে আসলাম, দরজা লক করা। আমি দরজাতে ধাক্কা দিতে লাগলাম, একভাবে দরজাতে ধাক্কা দিচ্ছি। মিমের ঘুম ভেঙে গেল। ও বলল, আম্মু এত রাতে কি হয়েছে? দরজা নক করছো কেন? মিম উঠে যেই দরজা খুলে দিল, আমি সোজা গিয়ে মিমকে জড়িয়ে ধরলাম। আমি খুব শক্ত করে জড়িয়ে ধরে আছি। মিম রীতিমতো ভয় পেয়ে গেল। মিম অবাক হয়ে গেল আমাকে এখানে দেখে। মিম আমাকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। তুই এখানে কেন? ছাড় আমাকে। তোর কিছু হয়নি তো? ঠিক আছিস তো তুই? আমার কি হবে? ছাড় আমাকে, আমি ঠিক আছি। আমি এখনো মিমকে জড়িয়ে ধরে আছি। মিম আমাকে ছাড়ে নিল। তুই কেন আসছিস এত রাতে? আর আমার এখানে আসছিস কেন? যা তোর রিয়ার কাছে। তুই তো রিয়াকে ভালোবাসিস। আমাকে ক্ষমা করে দে। দেখ, আমি তোকে ছাড়া ভালো নেই। আমার ভেতরটা করে করে কাঁদছে তোর শূন্যতা। আমি আর থাকতে পারছি না। আমাকে তো বের করে দিয়েছিলি, তারপর কেন এসেছিস? আমি বুঝতে পারিনি, প্লিজ আমায় ক্ষমা করে দে। তুই এত রাতে আসলি কেন? আর তোর তোর- তোর মুখে চোখের এই অবস্থা কেন? বাড়িটা মিম এমন হয়েছে, কিন্তু ভেতরটা তো পড়ে গেছে। জানিস মিম, আমি এই কয়দিন ঠিক মতো ঘুমাইতেই পারিনি। শুধু তোর কথা মনে পড়েছে। খুব মিস করেছি তোকে। শুধু ইচ্ছে করতো দৌড়ে গিয়ে তোর সাথে ঝগড়া করি, কিন্তু তা আমি পারলাম না। এত যখন ভালোবাসিস তা বের করে দিলি কেন? আর কেন বললি ডিভোর্স দিতে? চল তুই আমার সাথে। না, যাবো না, আমি তোর সাথে থাকবো না। আমি যদি তোকে না পাই তাহলে আমি নিজেকে শেষ করে দেব। কেমন লাগছে দেখেছিস? কষ্ট, খুব কষ্ট হচ্ছে তাই না? ঠিক মতো খাস না, ঘুমাস না। তুই আমার লাইফে আয়, দেখি সব কিছু আবার নতুন করে শুরু করব। তোকে যে আমি আর ভালোবাসবো না, চলে যা। আমি মাথা নিচু করে চলে আসে যাচ্ছিলাম, কিন্তু তুমি আমার হাত টেনে ধরে আমাকে ওর কাছে নিয়ে বুকে কিল খুশি মারতে শুরু করলো। কুত্তা, তুই এমন কেন? আমি চলে এসেছি, তা আমাকে কেন নিতে আসলি না? আর এত দেরি করলি কেন? আসছি তো নিতে। তাই আমি তোর বউ, আমাকে তুই শাসন করবি, কথা না শুনলে মাইর দিবি, পরে আবার বুকে টেনে নিবি। কিন্তু তা না করে তুইও কেন রাগ করে তোর থেকে নিজেকে কষ্ট দিছিলি? এসব কথা কে বলল? আম্মু বলেছে। খুব ভালোবাসি তোকে। আমিও যে তোমাকে খুব ভালোবাসি। আমাকে তুমি করে বলছিস কেন? আমার বর না তুমি, তাই তুমি করে বলছি। তুমিও তুমি করে বলো। আচ্ছা চলো বাসায় যাই। না, কালকে যাব, এখন এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি কি পাপ্পি দিতে পারি? আমি তো তোমার বউ, তুমি যা ইচ্ছে তাই করতে পারো। আচ্ছা তাই বুঝি। আমি মিমের মুখটা ধরে আলতো করে ঠোঁটে একটা চুমু দিলাম। মিম কেঁপে আমাকে ঝুড়িয়ে ধরলো খুব শক্ত করে।